তাহলে আসো আমরা শুরু করি। হ্যাঁ, আজকে আমরা ইনশাল্লাহ সময় যতটাই লাগুক না কেন আমরা এই যে হার্টের অংশটুকু শেষ করে দিব। ডিজিজগুলা পরে পড়লেও সমস্যা নাই, বাট এই হার্ট রিলেটেড এই আলোচনাটা আজকে শেষ করবো ইনশাল্লাহ। তাহলে আসো আমাদের সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন, টোটাল সার্কুলেশন আছে আমাদের বডিতে হলো 4টা, ঠিক আছে। এক নাম্বার হলো তোমার সিস্টেমিক সার্কুলেশন, আমি একটু সংক্ষেপে লিখতেছি এসসি, সিস্টেমিক সিস্টেমিক সার্কুলেশন, ঠিক আছে। আর 2 নাম্বার হলো তোমার পালমোনারি সার্কুলেশন, পিসি। ওকে, আমি কিন্তু সংক্ষেপে লিখতেছি যেহেতু আমার ডিসপ্লে ছোটো, এটা তো আর ট্যাপ না যে বড় করে লিখতে পারবো। তাহলে 1 নাম্বার হলো সিস্টেমিক, 2 নাম্বার পালমোনারি, 3 নাম্বার বলতে পারো হ্যাপাটিক একটা সার্কুলেশন আছে। হ্যাঁ, আমি বলছিলাম যে প্রত্যেকটা অর্গানেরই ডাবল নেম আছে। দেখো, এই হ্যাপাটিক মানে হলো তোমার লিভার, হ্যাপাটিক মানে হলো লিভার। তাহলে সিস্টেমিক এসসি, পালমোনারি পিসি, আর হ্যাপাটিক হলো তোমার লিভার। এরপরে 4 নাম্বার যে সার্কুলেশনটা আছে সেটা হলো আমাদের হার্টের নিজস্ব সার্কুলেশন, সেটাকে আমরা বলে থাকি করোনারি সার্কুলেশন, সিসি। ওকে, তাহলে এই 4টা সার্কুলেশন আমাদের বডিতে টোটালি আছে। এছাড়াও আরও কিছু মিনিমাল সার্কুলেশন আছে, সেগুলো আসলে আমরা কাউন্টে আনবো না, আমাদের বইয়ে এই 4টা আছে, এই 4টার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। তাহলে সিস্টেমিক, পালমোনারি, হ্যাপাটিক, আর হলো সিসি মানে করোনারি সার্কুলেশন। ফার্স্ট সি করোনারি, সেকেন্ড সি সার্কুলেশন। ওকে, তাহলে এই সিস্টেমিক আর হলো পালমোনারি এই দুইটা রিটেনে মাস্ট বি, থাকবেই। যে কোনো একটাও থাকতে পারে অথবা দুইটাই থাকতে পারে। যদি কখনো সার্কুলেশনগুলো আসে তাহলে কাইন্ডলি একটু রাফ একটা ফিগার হলেও আঁকানোর চেষ্টা করবে, একদম যে ভালোই হতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন এখানে যে ফিগারটা দেওয়া আছে এই ফিগারটাই যদি আঁকাইতে পারো তাহলে কিন্তু আশা করা যায় যে টোটালি 4-এর মধ্যে 4ই দিবে, মাস্ট, এটা কনফার্ম থাকো। কারণ ফিগার থাকলে কিন্তু একজন টিচার আসলে লেখা পড়তেই চায় না, ফিগার থেকেই আসলে কিন্তু সব কিছু উঠে আসে, তাই না? তাহলে আসো আমরা উপরের দুইটা একটু ভালোভাবে বুঝবো, নিচের গুলো বুঝবো, বাট উপরের দুইটা যেহেতু রিটেনে লাগবে আমরা একটু ভালোভাবে বুঝবো, ঠিক আছে। দেখো, আমি গত ক্লাসে বলছিলাম যে আমাদের হার্টের সংকুচন মানে হইতেছে সিস্টোল, ঠিক আছে। আর হলো প্রসারণ মানে হইতেছে ডায়াস্টোল। তার মানে হার্ট যখন, বিষয়টা হলো এরকম, একটু খেয়াল করো, হার্ট যখন সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, আর হলো করোনারি সাইনাস, আই মিন করোনারি ভেইন, ঠিক আছে, যখন সেখান থেকে রাইট এট্রিয়ামে ব্লাড রিসিভ করবে, তাহলে ব্লাড একটা পাত্রের ভিতরে ঢুকতেছে, তাই না? তাহলে তখন কি হবে? তখন হলো সেই পাত্রটা ডাইলেট করবে, বড় হবে, ডাইলেটেশন হবে। তাহলে যখন ডাইলেটেশন করবে সেই অবস্থাটাকে আমরা বলবো হইতেছে ডায়াস্টোল, ঠিক আছে, মানে প্রসারণ ঘটতেছে। তাহলে 1 নাম্বার শব্দটা আমি বললাম ডায়াস্টোল, শব্দ দুইটা একটু খেয়াল করো কারণ লাগবে আজকে পুরা টপিকের মধ্যে এটা লাগবে। তাহলে 1 নাম্বার হলো ডায়াস্টোল। আবার আরেকটা জিনিস খেয়াল করো, যখন ব্লাডটা তোমার রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল আসবে, আবার রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি হয়ে আমাদের কোথায় চলে যাবে? লাংসে চলে যাবে, ফুসফুসে চলে যাবে। তখন কিন্তু এই যে রাইট এট্রিয়াম থেকে ব্লাডটা পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে যাওয়ার জন্য কিন্তু একে চাপ দিতে হবে, মানে বের করতে হবে তো ব্লাডটা, তাই না? তাহলে তখন কিন্তু চাপ খাবে মানে হার্ট থেকে ব্লাড বের করার জন্য তো হার্টে চাপ দিতে হবে। তুমি একটা বেলুনের ভিতরে যদি পানি ভরে রাখো, জাস্ট লাইক একটা বেলুনের ভিতরে, অথবা তুমি একটা বোতল, প্লাস্টিকের বোতলের ভিতরে তুমি যদি পানি রাখো, সেই পানি বের করার জন্য কি করতে হবে? চাপ দিতে হবে। তাহলে এখানে চাপ দিতে হবে, যখনই তুমি চাপ দিবা তখনই হার্ট কি হবে? হার্ট সংকুচন হবে। এই যে সংকুচন যে অবস্থাটা সেটাকে আমরা বলবো সিস্টোল। ওকে, তাহলে এই সিস্টোল এবং ডায়াস্টোল এই দুইটা ঘটনা আমাদের ধারাবাহিকভাবে ঘটতে থাকবে। এই যে ঘটনাটা একে আমরা বলবো কার্ডিয়াক সাইকেল। একটু পরে আসতেছি, আমরা আগে সার্কুলেশনটা শেষ করি। শব্দ দুইটা আমরা জাস্ট এখান থেকে নিলাম, ঠিক আছে। তাহলে আসো আমরা প্রথমে দেখব সিস্টেমিক সার্কুলেশন। আমরা প্রথমে যেটা দেখব সেটা হলো সিস্টেমিক সার্কুলেশন। এখানে মনে রাখার একটা শর্ট টেকনিক হলো প্রত্যেকটা সার্কুলেশন, খেয়াল করো, আমি যেহেতু প্রথম দুইটার উপরে বেশি ফোকাস করতেছি, তাহলে আমি প্রথমটা বলতেছি সিস্টেমিক সার্কুলেশন। তাহলে সিস্টেমিক হোক, পালমোনারি হোক, যেটাই হোক না কেন, সিস্টেমিক অথবা পালমোনারি, পরের দুইটা আমরা পরে একটু ভিন্নভাবে বলবো, লাস্টের দুইটা হ্যাপাটিক আর হলো করোনারি। প্রথম দুইটার ক্ষেত্রে আমি একটু হাইলাইট করে বলতেছি, খেয়াল করো, সিস্টেমিক হোক আর পালমোনারি হোক, প্রত্যেকটা আমাদের শুরু হবে ভেন্ট্রিকল দিয়ে আর শেষ হবে ভেন্ট্রিকলে গিয়ে, ঠিক আছে। এটা হলো মনে রাখার সবচেয়ে বড় টেকনিক। আমি আবার বলতেছি, আমাদের সার্কুলেশনের পাথওয়েটা হবে ভেন্ট্রিকল টু ভেন্ট্রিকল, অর্থাৎ শুরু হবে ভেন্ট্রিকল, শেষও হবে ভেন্ট্রিকলে গিয়ে। ওকে,
আর আমাদের হেপাটিক আর হলো করোনারি এই দুইটার ক্ষেত্রে একটু আমরা আলাদাভাবে পড়বো, ঠিক আছে? ওইটা ফিগার দিয়ে বোঝাবো, দেখবে আরো সুন্দরভাবে বুঝে আসছে, সমস্যা নাই। তাহলে আসো, সিস্টেমিক মানে কি, এই শব্দটার সাথে আমরা যদি একটু পরিচয় হয়, সিস্টেম মানে হইতেছে আমাদের বডির বিভিন্ন অর্গান। অর্গান বলতে আমরা ব্রেন বোঝাচ্ছি, তারপরে হার্ট বাদ অন্যান্য যত অর্গান আছে, যেমন লিভার আছে, কিডনি আছে, ইউরিনারি ব্লাডার আছে, আমাদের বিভিন্ন আর অন্যান্য আদার্স যে অর্গানগুলো আছে, এছাড়া লিম্ফ আছে, ঠিক আছে, হ্যান্ড, লেগ, এগুলো আছে, এগুলোতে তোমার ব্লাড পাঠাবে, হার্ট থেকে ব্লাড এই সকল জায়গাতে যাবে। তাহলে কি ধরনের ব্লাড যাবে দেখো, টেকনিকটা কি একটু খেয়াল করো। আমি আবার বলতেছি, সিস্টেমিক মানে হলো বডির বিভিন্ন সিস্টেমে যাবে। তাহলে ব্রেইনে যাবে, হার্ট বাদে আমাদের অ্যাবডোমেনে আর কি কি আছে দেখো, লিভার আছে, তারপর হলো কিডনি আছে, স্প্লিন আছে, প্যানক্রিয়াস আছে, তারপর হলো ইউরিনারি ব্লাডার আছে, তারপর হলো তোমার বিভিন্ন ধরনের আমাদের লিম্ফ, যেমন আপার লিম্ফ, লোয়ার লিম্ফ আছে, তাই না? এই সকল জায়গাতে আমাদের ব্লাড যাবে। সিস্টেমিকের কাহিনী হইতেছে সিস্টেমে যাবে। তাহলে সিস্টেমে যেহেতু যাবে, তাহলে এখানে কি ধরনের ব্লাডটা যাবে? ব্লাডটা যাবে হলো আমাদের অক্সিজেন যুক্ত ব্লাডটা এখানে যাবে, ঠিক আছে, অক্সিজেন যুক্ত ব্লাড। তাহলে শুরু হবে কিন্তু হার্ট থেকে, শেষও হবে হার্টে গিয়ে। সার্কুলেশন মানেই কি আমাদের হার্টের সাথে রিলেটেড, তাহলে শুরু হবে হার্ট থেকে, শেষও হবে কিন্তু হার্টে গিয়েই। তাহলে আমি আবার বলতেছি, খেয়াল করে, এটা বুঝে আসলে আর পড়ারও দরকার নাই, কিচ্ছুরই দরকার নাই। সিস্টেমিক সার্কুলেশন মানে সিস্টেমে যাবে। কি ধরনের রক্ত যাবে? অক্সিজেন যুক্ত রক্ত যাবে, এটাই তো স্বাভাবিক। তাহলে আমাদের শুরু হবে কোত্থেকে? ভেন্ট্রিকল থেকে, শেষ হবে কোথায়? ভেন্ট্রিকলে। এই তিনটা কথা একটু মাথায় রাখো। আমি আবার রিপিট করতেছি যাতে আর কখনো না ভুলো, খেয়াল করো। সিস্টেমিক সার্কুলেশন মানে সিস্টেমে যাবে। তাহলে কি ধরনের রক্ত যাবে? অক্সিজেন যুক্ত রক্ত যাবে। যেহেতু অক্সিজেন যুক্ত রক্ত যাবে, তাহলে এটা আমাদের শুরু হবে কোত্থেকে? লেফট ভেন্ট্রিকল থেকে, শেষ হবে কোথায়? রাইট ভেন্ট্রিকল। আমি প্রথমেই বলছি আমাদের সার্কুলেশনগুলো ভেন্ট্রিকল টু ভেন্ট্রিকলে যাবে। তাহলে আসো, আমাদের শুরু হবে কোথায়? লেফট ভেন্ট্রিকল। এটা বুঝতে আসো, আমাদের সিস্টেমিক সার্কুলেশনটা শুরু হবে লেফট ভেন্ট্রিকল। তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড কোথায় ঢুকবে? দেখো, আমি কিন্তু শুরু করতেছি সার্কুলেশন, একটু মনোযোগ দিও। তাহলে আমাদের শুরু হলো লেফট ভেন্ট্রিকল, সিস্টেমিক সার্কুলেশন, যেহেতু অক্সিজেনযুক্ত ব্লাড যাবে, আর আমরা বলছি ভেন্ট্রিকল টু ভেন্ট্রিকল। তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কোথায় ঢুকবে দেখো। তাহলে আমরা যদি একে বলি, প্রথমে লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে? আর্চ অফ এওয়ার্টা, এটাকে আমরা কি বলেছিলাম? এওয়ার্টা বলেছিলাম, ঠিক আছে। আর্চ মানে বাঁকানো, তুমি শুধু এওয়ার্টা মনে রাখো, তাহলে এ। তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে চলে গেল ব্লাডটা এওয়ার্টা। এওয়ার্টা থেকে কোথায় যাবে দেখো, এই যে এটাই তো এওয়ার্টা, তাই না? তাহলে এওয়ার্টা থেকে কিন্তু আমাদের ব্লাডটা চলে যাবে বডির বিভিন্ন জায়গায় চলে যাবে। আচ্ছা, আমি অন্য একটা ফিগার শেয়ার করি, তাহলে এটা আরেকটু ভালো বুঝতে পারবো। এখানে সকল অর্গান দেওয়া আছে, হ্যাঁ, দেখো, এই যে দেখো, হ্যাঁ রায়ান, দেখতে পারতেছো? দেখা যায়? রায়ান, আছো? শুনতেছো? আচ্ছা, দেখো, তাহলে আমি কি বলতেছিলাম, তাহলে আমাদের শুরু হবে এই যে লেফট ভেন্ট্রিকল থেকে। তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে এওয়ার্টা, তাহলে এওয়ার্টা থেকে কোথায় যাবে দেখো, এই যে উপরে ব্রেইনে চলে যাবে, আর নিচের দিকে হইতেছে যে বিভিন্ন অর্গানে চলে আসবে। ওকে, বিভিন্ন অর্গান বলতে এই যে অ্যাবডোমেন বোঝাচ্ছে, লোয়ার লিম্ব বোঝাচ্ছে, তারপরে হচ্ছে আপার লিম্বও কিন্তু আছে এখানে, যেটা আসলে এই ফিগারে আনা হয় নাই। তাহলে তোমার সিস্টেমিক সার্কুলেশনের পাথওয়েটা কি দেখো, মুখস্থ করার কিন্তু কোনো মানেই হয় না। তাহলে রাইট ভেন্ট্রিকল না, কিন্তু শুরু হবে লেফট ভেন্ট্রিকল থেকে, যেহেতু আমাদের অক্সিজেনযুক্ত ব্লাড যাচ্ছে। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি, লেফট ভেন্ট্রিকল থেকে এওয়ার্টা, এওয়ার্টা থেকে বিভিন্ন টিস্যু এবং অর্গান, টিস্যু আর হইতেছে অর্গান, টিও। এই টিস্যু এবং অর্গান থেকে কোথায় যাবে দেখো, এটা কিন্তু চলে যাবে হইতেছে ইনফিরিয়র ভেনা কাভাতে এবং সুপিরিয়র ভেনা কাভাতে, দেখো। তাহলে ব্রেইন থেকে সুপিরিয়র ভেনা কাভা, এই যে এটা। আর এই যে লোয়ার পার্ট, আমাদের অ্যাবডোমেন এবং হইতেছে লোয়ার লিম্ব আর হইতেছে হ্যান্ড, এই দুইটার মাধ্যমে আমাদের ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে সুপিরিয়র ভেনা কাভা থেকে আপার পার্ট, আবার ইনফিরিয়র ভেনা কাভা থেকে লোয়ার পার্ট থেকে আমাদের ব্লাডটা চলে যাবে কোথায়? রাইট এট্রিয়াম। তাহলে রাইট এট্রিয়াম থেকে কোথায় যাবে? রাইট ভেন্ট্রিকল। এই যে ভেন্ট্রিকল টু ভেন্ট্রিকল, তাহলে কিন্তু আমাদের সিস্টেমিক সার্কুলেশন শেষ। আশা করি এতটুকু বুঝাইতে পারছি, হ্যাঁ। তাহলে আসবে কিন্তু এইভাবেই, বলবে সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশন বুঝিয়ে লেখো, পাথওয়েটা ফ্লো চার্ট অনুসারে লেখো, এইভাবেই কিন্তু বলবে, হ্যাঁ। তাহলে তুমি একটা ফিগার আঁকাবা সুন্দর করে, এটা না কিন্তু, এটা কিন্তু জটিল ফিগার, আগে যেটা দেখেছিলাম ওইটাই একটু আঁকায়ও। তাহলে আমি এটা আবার রিপিট করতেছি, খেয়াল করো। আমাদের সিস্টেমিক সার্কুলেশন মানে হলো সিস্টেমে যাবে।
সিস্টেমে যেহেতু যাবে তাহলে কি ধরনের ব্লাড যাবে? অক্সিজেন যুক্ত ব্লাড যাবে। যেহেতু অক্সিজেন যুক্ত ব্লাড যাবে তাহলে অক্সিজেন যুক্ত ব্লাড আমাদের কোথায় আছে? রাইট হার্টে আছে, মানে রাইট ভেন্ট্রিকলে আছে অথবা রাইট এট্রিয়ামে আছে। কিন্তু আমরা প্রথমেই বলছি যে আমাদের সার্কুলেশনগুলো শুরু হবে ভেন্ট্রিকল টু ভেন্ট্রিকল, মানে শুরু হবে ভেন্ট্রিকলে, শেষও হবে গিয়ে ভেন্ট্রিকলে। তাহলে তুমি শুরু করো, সিস্টেমিক যেহেতু অক্সিজেনযুক্ত ব্লাড তুমি নিবা, তাহলে কোন ভেন্ট্রিকল থেকে যাবা? লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কোথায় ঢুকবে? হার্টের এওয়ার্টাতে ঢুকবে, অথবা এওয়ার্ট মানে আর্চ অফ এওয়ার্টা বলতে পারো, যেহেতু বাঁকানো এই জন্য আর্চ অফ এওয়ার্টা বলা হয়। তাহলে আর্চ অফ এওয়ার্টা থেকে কোথায় যাবে? উপরের দিকে ব্রেইনে যাবে, আর নিচের দিকে হইতেছে লোয়ার লিম্ব, তারপরে হইতেছে তোমার অ্যাবডোমেনের আদার যে অর্গানগুলো আছে সেখানে যাবে, ঠিক আছে? সেখানে যাওয়ার পর কি ঘটবে? সেখানে যাওয়ার পর আমাদের ব্লাডটা তো আবার হার্টে ফেরত আসতে হবে। কার মাধ্যমে ফেরত আসবে? সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। এক কথাই বলবা ভেনা কাভা। আর যদি দুইটাই লিখতে চাও লিখতে পারো, কোনো সমস্যা নাই, যে সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে এর মাধ্যমে কোথায় আসবে? দেখো, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, এর মাধ্যমে আসবে হলো আমাদের রাইট এট্রিয়াম। তাহলে রাইট এট্রিয়াম থেকে কোথায় আসবে? ট্রাইকাসপিড ভালভের মাধ্যমে আমাদের আসবে হলো রাইট ভেন্ট্রিকল। এই যে রাইট ভেন্ট্রিকল পর্যন্ত আসলো, এখানেই কিন্তু আমাদের সিস্টেমিক সার্কুলেশন শেষ। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি, আর প্যাচ লাগার কোনো মানেই হয় না। ওকে, তাহলে এখন আসো আমরা যেটা দেখবো সেটা হলো পালমোনারি সার্কুলেশন, পিসি। তাহলে পালমোনারি সার্কুলেশন মানে হলো আমাদের ওইটা যদি সিস্টেমিক সার্কুলেশন যদি অক্সিজেনযুক্ত ব্লাড যায়, তাহলে পালমোনারিতে কি যাবে? পালমোনারিতে আমাদের যাবে হলো তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা আমাদের কোথায় আছে? রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকলে আছে। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে শুরু করে কিন্তু লেফট ভেন্ট্রিকল পর্যন্ত আমাদের যাবে হলো পালমোনারি সার্কুলেশন। আমি আবার মনে করাই দিতেছি, আমাদের সার্কুলেশনগুলো ভেন্ট্রিকল টু ভেন্ট্রিকল। তাহলে পালমোনারি সার্কুলেশনে যেহেতু কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা যাচ্ছে, তাহলে এই ব্লাডটা আছে কোথায়? অবশ্যই রাইট হার্টে। রাইট হার্ট মিন্স রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। তাহলে আমাদের শুরুটা হবে এখানে রাইট ভেন্ট্রিকল থেকে। তার মানে সিস্টেমিক সার্কুলেশন যেখানে শেষ, সেখানে আমাদের পালমোনারি সার্কুলেশন শুরু হয়ে যাচ্ছে। আসো আমরা শুরু করি। তাহলে পালমোনারি সার্কুলেশনের মাধ্যমে আমাদের শুরুটা হবে হলো তোমার রাইট ভেন্ট্রিকল অথবা ডান ভেন্ট্রিকল, ঠিক আছে? তাহলে ডান ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কোথায় যাবে? চিন্তা করো তুমি, পালমোনারি আর্টারির মাধ্যমে কোথায় যাবে? রাইট পালমোনারি আর্টারির মাধ্যমে রাইট লাংস, লেফট পালমোনারি আর্টারির মাধ্যমে লেফট লাংস। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু একটু মনে রাখতে হবে। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের চলে গেল কোথায়? পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি থেকে কোথায় যাবে? লাংসে। এই যে লাংসে আসলো, লাংসে আসার পর কাজটা কি? লাংসে আসার পর কাজটা হলো এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড আর হলো অক্সিজেন এক্সচেঞ্জ হবে। তার মানে ব্লাডটা যেই ব্লাডটা আমাদের ফুসফুসে আসছে সেটা কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। এই যে আমরা ইন্সপিরেশনের মাধ্যমে অক্সিজেন নিতেছি, এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই যে এই পর্যায়ে এই লিভারের এই অ্যালভিউলাস, লিভারের পার ইউনিটের নাম হচ্ছে অ্যালভিউলি, এখানে এসে কিন্তু এই যে দেখতেছো ফুসফুস, মানে কি জালের মতো না, এই জায়গাটা এসে কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনটা এক্সচেঞ্জ হবে। তার মানে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিবে আর অক্সিজেনটা ব্লাড নিয়ে নিবে। ফুসফুস থেকে কোথায় আসবে? দেখো, মানে লাংস থেকে কোথায় আসবে? লাংস থেকে যেহেতু অক্সিজেন এখন নিয়ে নিছে, তাহলে পালমোনারি ভেইনের মাধ্যমে কোথায় আসবে? আমাদের লেফট অ্যাট্রিয়ামে আসবে। তাহলে লেফট অ্যাট্রিয়াম থেকে কোথায় আসবে? লেফট ভেন্ট্রিকল। কাহিনী শেষ। তাহলে আমাদের পালমোনারি শুরু হয়েছিল রাইট ভেন্ট্রিকল, শেষ হয়েছে লেফট ভেন্ট্রিকল। সিস্টেমের ক্ষেত্রে উল্টা, পালমোনারি লেফট ভেন্ট্রিকল আর হইতেছে রাইট ভেন্ট্রিকলে গিয়ে শেষ হয়েছে। মাঝখানে যত পথ আছে এগুলা লিখে দিলেই কিন্তু কাহিনী শেষ, ঠিক আছে? তাহলে এই কয়েকটা কথা কিন্তু এখানে বেসিক্যালি মনে রাখতে হবে। পাথ হয়ে দেখবে এমনি মনে থাকতেছে, কিন্তু ওই যে প্রথম দিকে কয়েকটা কথা বললাম না, এই তিনটা কথা কিন্তু মনে রাখতেই হবে। সিস্টেমিক সার্কুলেশন অক্সিজেনযুক্ত ব্লাড ক্যারি করবে, আর পালমোনারি সার্কুলেশন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড ক্যারি করবে। এটা হলো এক নাম্বার কথা। দুই নাম্বার আমরা কথা বলছি এদের শুরুটা হবে ভেন্ট্রিকল আর শেষটাও হবে ভেন্ট্রিকলে গিয়ে। তাহলে এখন তুমি চিন্তা করবা, যেহেতু অক্সিজেনযুক্ত ব্লাড আমাদের সিস্টেমিক সার্কুলেশনে নিতে হবে, তাহলে কোত্থেকে শুরু হবে? রাইট ভেন্ট্রিকল না, কারণ রাইট ভেন্ট্রিকলে তো আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, অক্সিজেনযুক্ত ব্লাড তো আমাদের রাইট ভেন্ট্রিকলে নাই। কাহিনী খতম। দুই নাম্বার হচ্ছে পালমোনারি সার্কুলেশনে কে যাবে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড যাবে। তাহলে এখানে আমরা তো আসলে অক্সিজেন যুক্ত ব্লাড আমরা লেফট ভেন্ট্রিকলে পাবো না। তাহলে এই শুরুটা কিন্তু আমাদের লেফট ভেন্ট্রিকলে হইতেছে না, রাইট ভেন্ট্রিকলে হবে। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে পাথ হয়ে কি কি আছে একটু চিন্তা করলেই পারবা আশা করি, ঠিক আছে? এই ছিল আমাদের কিন্তু দুইটা সার্কুলেশন। এখন এখান থেকে কয়েকটা এমসিকিউর জন্য আমি কথা বলি। এটা তো আমি বললাম হইতেছে তোমার রিটেনের জন্য, পুরা কিন্তু রিটেন কোশ্চেন আমি বলে ফেলছি। সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, এয়ারটা, লাংস, আদার্স অর্গান, যত যা কিছু আছে সব হইতেছে
এই যে এর আন্ডারে, ঠিক আছে, সিস্টেমিক আর হলো পালমোনারি, দুইটাই কিন্তু মেইনলি আসে আসলে, কারণ শর্ট করে মানে একদম তো শর্ট কোশ্চেন তাই না, কোশ্চেন তো শর্ট, কিন্তু মাঝখানে ফিগার আঁকাইলে দেখবা আসলে কম লেখলেও হয়ে যায়, কিন্তু ফিগার যদি না আঁকাও তাহলে কিন্তু অনেক লেখা লাগবে, দেখা যাবে যে ফুল মার্কস আসলে দিতে চায় না, ঠিক আছে। এখন এখানে একটু এমসিকিউর জন্য কয়েকটা জিনিস মনে রাখতে পারো, সেটা হলো সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন মানে কি, লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকল এখানে আসতে পুরা বডিতে তোমার ব্লাড ঘুরে আসতে 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে। আই মিন পুরা সিস্টেমিক সার্কুলেশন তোমার কি করতে, মানে কমপ্লিট করতে আমাদের সময় লাগবে হলো 25 থেকে 30 সেকেন্ড। একটা সিস্টেমিক সার্কুলেশন কমপ্লিট করতে 25 থেকে 30 সেকেন্ড সময় লাগবে। এই জিনিসটা একটু মনে রাখো, তাহলে এখান থেকে আর এমসিকিউর জন্য তেমন কিছু আসলে নাই। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু রিটেনের জন্য আমি বলছি। এখন আসো এখানে আমাদের একটা জিনিস পড়তে হবে, সেটা হলো সিস্টেমিক সার্কুলেশনের ফাংশনটা কি, আর হলো পালমোনারি সার্কুলেশনের ফাংশনটা কি। দেখো এখন নিজেই বলতে পারবা, সিস্টেমিক সার্কুলেশনে কে যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে, তাহলে এর কাজটা হলো অক্সিজেন ক্যারি করা। দুই নাম্বার কাজটা আমরা কি করতে বলতে পারি, দুই নাম্বার কাজটা আমরা বলতে পারি, যেহেতু অক্সিজেন যাচ্ছে তার মানে এর এর সাথে কিন্তু আমাদের আরেকটা জিনিস যাবে, আমরা কিন্তু আরবিসিতে পড়ছিলাম, সেটা হলো নিউট্রিয়েন্ট যাবে, রাইট। তাহলে নিউট্রিয়েন্ট কিন্তু যাবে, এই জিনিসটা কিন্তু একটু মনে রাখতে হবে। তাহলে এক নাম্বার হলো অক্সিজেন, দুই নাম্বার হলো সাথে নিউট্রিয়েন্ট, এদের কাজটা হলো পুরা বডিতে নিউট্রিয়েন্ট পাঠানো। যেহেতু সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে ব্লাডটা হার্ট থেকে পুরা বডিতে যাচ্ছে, তাহলে নিউট্রিয়েন্টগুলো কিন্তু সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে যাবে, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। হ্যাঁ, ফাংশনগুলো কিন্তু মানে সার্কুলেশনের সাথে সাথে একটু মনে রাখতে হবে। তাহলে সিস্টেমিক সার্কুলেশনের ক্ষেত্রে আমরা দুইটা ফাংশন মেইনলি বলছি, একটা হলো অক্সিজেন নিয়ে যাবে পুরা বডিতে, আর একটা হলো নিউট্রিয়েন্ট নিয়ে যাবে পুরা বডিতে, এক নাম্বার কথা। দুই নাম্বার, এর সাথে বাইলেটারাল আরেকটা ফাংশন মনে রাখতে পারো, যে সিস্টেমিক সার্কুলেশনে যেহেতু অক্সিজেন নিয়ে যাচ্ছে, তাহলে কার্বন ডাইঅক্সাইডটাকে কী করবে, অপসারণ করবে। যেই জায়গায় কার্বন ডাইঅক্সাইড ছিল সেই জায়গায় তো আমাদের ডিসপ্লেস করবে। বিষয়টা হচ্ছে এরকম, এই যে ক্যাপিলারি পর্যায়টা একটু চিন্তা করো লাস্টের দিকে, তাহলে এর মাধ্যমে এই যে লাল যেটা দেখতেছো, এই যে উপর থেকে যেটা আসতেছে, এর মাধ্যমে কি আসতেছে, অক্সিজেন আসতেছে, তাই না। তাহলে এই ক্যাপিলারি পর্যায়ে কি হবে, টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড ঢুকবে, আর অক্সিজেনটা এই ব্লাড ভেসেল থেকে টিস্যুতে আসবে। এটা যদি টিস্যু হয়, তাহলে এই ক্যাপিলারিতে আমাদের অক্সিজেনটা আসার পর ক্যাপিলারি থেকে অক্সিজেনটা আমাদের টিস্যুতে বা সেলে ঢুকে যাবে, আর সেলের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইডটা আছে সেটা কিন্তু আমাদের এই ক্যাপিলারিতে ঢুকে যাবে, ঠিক আছে। তাহলে আর্টারিওল পর্যায়ে, মানে ক্যাপিলারিতে ঢোকার আগে যেটা আমরা বলি সেটা হলো আর্টারিওল। আমি গত ক্লাসেও বলছিলাম আর্টারিওল মানে হলো আর্টারির ছোট ভাই, আর এওয়ারটা হলো আর্টারির বড় ভাই। তাহলে আর্টারিওল আর হচ্ছে ভেনিওল, এই দুইটার মাঝখানে থাকে ক্যাপিলারি। এই যে এই জায়গাটাতেই কিন্তু আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয়। এটা কিন্তু বায়োলেটারাল ফাংশন, মানে হচ্ছে তোমার একটা ফাংশন বলতে পারো, মেইন ফাংশন কিন্তু ওই দুইটাই। একটা হলো অক্সিজেন ক্যারি করা, আর একটা হলো নিউট্রিয়েন্ট ক্যারি করা। এটা হলো কি বলে, সিস্টেমিক সার্কুলেশনের ফাংশন। এখন তুমি কার্বন ডাইঅক্সাইড যেহেতু নিয়ে যাচ্ছে, তাহলে এটা কার ফাংশন হবে, এটা হলো পালমোনারি সার্কুলেশনের ফাংশন। তার মানে তুমি সহজেই পালমোনারি সার্কুলেশনের ফাংশনটা বলতে পারতেছো। তাহলে পালমোনারি সার্কুলেশনের মেইন ফাংশনটা কি, সেটা হলো তোমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় নিয়ে যাবে, রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল হয়ে লাংসে নিয়ে যাবে। হ্যাঁ, এটাই কিন্তু মেইন কাজ। মানে পালমোনারির কাজটাই হলো, পালমোনারি মানে কি লাংস, লাংসে কি নিয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাবে, শেষ। এই এতটুকু মনে রাখলেই হয়ে গেল। আর বাকি তুমি বলতে পারো যে ওই যে আমাদের কি লাংসের ভিতরে কি ঘটবে, লাংসের ভিতরে তো আমাদের কার্বন ডাইঅক্সাইড আর হলো অক্সিজেন এক্সচেঞ্জ করে, তাহলে এটা হলো পালমোনারি সার্কুলেশনের কাজ। এই হলো মূল কথা। ওকে, তাহলে এই জিনিসটা একটু মনে রাখো। তাহলে পালমোনারি মানে হইতেছে লাংস, তাহলে পালমোনারি সার্কুলেশনে লাংস আসবে, বাট সিস্টেমিক সার্কুলেশনে কিন্তু লাংসটা আসবে না। বুঝছো রায়ান, বিষয়টা বুঝতে পারছো? অবশ্যই সিস্টেমিক, ওটা সিস্টেমিক, এই জন্যই তো আমরা বললাম যে এখানে কার্বন ডাইঅক্সাইডটা আমাদের রিপ্লেস করবে, ঠিক আছে। এটা হলো ফাংশন, মানে সামান্যতম এটা কাজ। কিন্তু আমাদের মেইন কাজটা হইতেছে অক্সিজেন ক্যারি করা, পুরা বডিতে অক্সিজেন ক্যারি করা। তাহলে কার্বন ডাইঅক্সাইডকে রিপ্লেস করে এই ভেন্ট্রিকল পর্যন্ত নিয়ে আসা, এটাও কিন্তু সিস্টেমিক সার্কুলেশনের কাজ, ঠিক আছে। এটা হলো সামান্যতম, এটা তো সামান্যতম ঘটনা, কিন্তু পুরা কার্বন ডাইঅক্সাইডটা তোমার এই পালমোনারি আর্টারি হয়ে যখন লাংসে নিয়ে যাবে, এখানে যে এক্সচেঞ্জটা ঘটবে, এটাই হলো আমাদের পালমোনারি সিস্টেমের মেইন কাজ। এটা কার্বন ডাইঅক্সাইডকে রিপ্লেস করবে বা ডিসপ্লেস করবে হলো সিস্টেমিক সার্কুলেশন, এবং ধাক্কা দিয়ে পাঠাই দিবে হইতেছে রাইট হার্টে। এতটুকু হলো তোমার এই ইয়ের কাজ, সিস্টেমিক সার্কুলেশনের কাজ। আর বাকি কার্বন ডাইঅক্সাইডকে
পালমোনারি সার্কুলেশনের মাধ্যমে নিয়ে লাংসে গিয়ে অক্সিজেনের সাথে এক্সচেঞ্জ করা, এটা হলো পালমোনারি এর কাজ। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এটা গেল আমাদের কিন্তু সিস্টেমিক আর হলো পালমোনারি। তাহলে ফাংশন বললাম, তারপরে কিভাবে ঘটে এটা একটু বললাম। এখন আসো আমাদের পরবর্তী যে সার্কুলেশনটা সেটা একটু দেখবো। হ্যাঁ, পরবর্তী সার্কুলেশনটা একটু অন্যভাবে বলতে হবে। আসো পরবর্তী সার্কুলেশনটা আমরা বলবো যেটা, সেটা হলো হেপাটিক সার্কুলেশন। ঠিক আছে, এটাকে অন্য আরেকটা নামে বলা হয় পোর্টার সার্কুলেশন। ঠিক আছে, পোর্টাল সার্কুলেশন আমাদের বডিতে দুইটা আছে। ওই যে বললাম না, চারটা বাদেও আরো আছে। মানে আমি তো শুধু হেপাটিকটা লিখছি, হেপাটিক আর হচ্ছে রেনাল, এই দুইটার কম্বিনেশন হলো তোমার পোর্টাল সার্কুলেশন। ঠিক আছে, যেহেতু তোমাদের বইয়ে রেনাল সার্কুলেশনটা দেওয়া নাই, এই জন্য তো আমি পোর্টাল শব্দটা ব্যবহার করতে পারতেছি না। কিন্তু দেখো পোর্টাল শব্দটা আছে, পোর্টাল মানে হলো দুইটা সার্কুলেশনকে বোঝায়, একটা হলো হেপাটিক আর একটা হলো রেনাল। তোমাদের বইয়ে দেওয়া আছে যেটা, সেটা হলো হেপাটিক। রেনাল সার্কুলেশনটা তোমাদের বইয়ে দেওয়া নাই, কিন্তু এমসিকিউর জন্য একটু জানতে পারো যে পোর্টাল সার্কুলেশন পিসি, এখানে পোর্টাল, ওইখানে পিসি মানে বুঝাইছি, কিন্তু আমি পালমোনারি দুইটা, একটা হলো হেপাটিক আর একটা হলো রেনাল। যেহেতু তোমাদের বইয়ে রেনালটা দেওয়া নেই, এই জন্য আলোচনা করতে পারতেছি না। হেপাটিকটা দেওয়া আছে, এটা একটু বলতেছি। হ্যাঁ, হেপাটিক মানে কি বলছি, লিভার। পালমোনারি মানে কি লাংস। প্রত্যেকটা শব্দ কিন্তু মনে রাখো, ডবল শব্দ কিন্তু। হ্যাঁ, তাহলে আসো আমরা একটু ওইটা দেখি, আমরা একটু ওইটা একটু দেখার চেষ্টা করি যে ওইখানে আসলে কি আছে। আসলে আমাদের পোর্টাল সার্কুলেশন অথবা হেপাটিক সার্কুলেশন, এটাকে এক ধরনের পোর্টালই বলতে পারো, কারণ তো একটা দেখো, এটা কিন্তু একটু মানে বলতে পারো আসলে জটিল টাইপের ফিগার, কিন্তু একটু বুঝো, বুঝলে অনেক ভালো লাগবে। দেখো দেখো এখানে আসলে আমাদের কি দেখাচ্ছে, যে উপরের যে স্ট্রাকচারটা, এই যে আমের মতো যে স্ট্রাকচারটা, খেয়াল করো, আমি যদি একটু দেখাই, এই আমের মতো যে স্ট্রাকচারটা দেখতেছো, হ্যাঁ, আম, এই যে আম, এটা হলো তোমার স্টোমাক। ঠিক আছে, এটা হলো তোমার স্টোমাক, এই যেটা, ওকে, এই যে আমার মার্কার যেখানে ঘুরতেছে, এই যেটা হলো স্টোমাক। ঠিক আছে, আর এই যে এগুলা যেগুলো দেখতেছো, এই যে বাঁকানো নাড়ি ভুঁড়ি, এগুলো হইতেছে তোমার ইন্টেস্টাইন। ঠিক আছে, এটা হলো ডিওডেনাম। তারপরে এই যে এটা হলো একদম নিচে রেকটাম পর্যন্ত দেখাইছে এটা, ওকে। এই যে এখানে লেখাই আছে ডিসেন্ডিং কোলং, এই যে এখানে লেখা আছে দেখো স্মল ইন্টেস্টাইন, এখানে লেখা আছে দেখো স্টোমাক। তারপরে এই যেটা যেটা দেখতেছো এটা হলো লিভার। এই ফিগারটা আসলে ভালো হয় না, অন্য একটা ফিগার দেখালে ভালো হতো। আচ্ছা সমস্যা নাই, আমরা একটু এটাই দেখার চেষ্টা করি, নো প্রবলেম। আচ্ছা দাঁড়াও, আমি একটা ভালো ফিগার শেয়ার করি, তাহলে বুঝতে পারবা। আচ্ছা এটা দিয়ে আগে শেষ করি, তারপর অন্য একটা ফিগার দিয়ে বোঝানো যাবে, সমস্যা নেই। তাহলে এখানে আমরা অর্গানগুলোর সাথে একটু পরিচয় হলাম। তাহলে এটা স্টোমাক, এটা লিভার, আর এটা হলো এই যেগুলো হলো ইন্টেস্টাইন। তাহলে এটা হলো স্মল ইন্টেস্টাইন, এই পাশে হলো লার্জ ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনের ভাগ আছে, আমরা থার্ড চ্যাপ্টারে গিয়ে পড়বো ইনশাল্লাহ এগুলো। হ্যাঁ, পুরা নাড়ি ভুঁড়ি, স্টোমাক, লিভার, এগুলো কিন্তু থার্ড নাম্বার চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারে পড়েই আমরা ওইটা শুরু করব। তাহলে অনেক রিলেটেড অনেক কিছু ধরতে পারবা। হ্যাঁ, এমনিই ধরতে পারবা, নিজে নিজেই ধরতে পারবা। তাহলে এগুলো আমরা অর্গান। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের হেপাটিক সার্কুলেশন, তার মানে কি আমাদের এটা কোথায় যাইতে হবে, ব্লাডটা আমাদের যাইতে হবে কিন্তু হেপাটিকে, দ্যাট মিন্স লিভারে যাইতে হবে, এটা কনফার্ম। তাহলে এখানে ব্লাডটা কোথায় যাবে, প্রথমে কিন্তু আমাদের হেপাটিকে যাবে না, প্রথমে আমাদের বিভিন্ন ধরনের যে এলিমেন্টারি সিস্টেম আছে না, দেখো এখানে কিন্তু পুরোটা এলিমেন্টারি সিস্টেম, মানে জিআই সিস্টেম, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম। আমি যদি এটাকে একটু লিখি তাহলে এটা এরকম হবে, জিআই সিস্টেম আমরা এটাকে বলি, বা ফুললি লেখলে এটাকে বলা হয় জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম। তাহলে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমের ভিতরে ইনক্লুডেড কে কে আছে আমি একটু বলি। হ্যাঁ, একদম ওরাল থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত এই পুরোটাই হলো জিআইটি এর পার্ট। তার ভিতরে এখানে আমাদের শুধু দেখাইছে স্টোমাক, স্টোমাক অংশটা দেখাইছে, স্মল ইন্টেস্টাইন দেখাইছে, আর হলো লার্জ ইন্টেস্টাইন দেখাইছে। এই যেটা হয় কিন্তু অ্যানাসের পার্ট, দ্যাট মিন্স যেই পথে তোমার কি হয়, পায়খানা হয়। ঠিক আছে, এটা কিন্তু পায়খানার রাস্তা, ওকে, এটাকে আমরা বলি অ্যানাস। তাহলে এই যে পুরা যেই রাস্তাটা একদম খাওয়া থেকে শুরু করে তোমার স্টোমাক হয়, স্মল ইন্টেস্টাইন হয়, লার্জ ইন্টেস্টাইন হয়, অ্যানাস হয়, একদম পায়খানার রাস্তা পর্যন্ত, এটাই হলো জিআই ট্রাক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্ট। এর আরেকটা নাম হচ্ছে এলিমেন্টারি ট্রাক্ট। ঠিক আছে, তাহলে এখানে যেটা দেখাইছে সেটা হলো স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। এখন এখানেও তো তোমার ব্লাড সার্কুলেশন আছে, তাই না? এখানেও কিন্তু তোমার ব্লাড সার্কুলেশন আছে, নাহলে বাঁচবে কেমনে? তাহলে তো বাঁচবে না। তাহলে এখানেও যেহেতু ব্লাড সার্কুলেশন আছে, তাহলে এদেরকেও কিন্তু তোমার হার্টে যাইতে হবে। তাহলে এরা কিন্তু ডিরেক্ট হার্টে যাবে না, একটু খেয়াল করো, আমি আবার বলতেছি, এরা কিন্তু ডিরেক্ট হার্টে যাবে না। তাহলে এরা কিভাবে যাবে খেয়াল করো, এদের কাছে যেই ব্লাডটা আছে, এই ব্লাডটা
প্রথমে তোমার একদম কানেক্ট হয়ে এই লিভারে ঢুকবে। দেখো প্রথমে তাহলে কোত্থেকে যাইতেছে, তাহলে এখান থেকে তুমি বলবা যে এলিমেন্টারি অর্গান, প্রথম শব্দটা হবে এলিমেন্টারি অর্গান বা জিআই অর্গান, যেটাই বলো সেটাই শুদ্ধ। আমি আবার বলতেছি, জিআই ট্রাক্ট মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্ট, যেই কথা এলিমেন্টারি ট্রাক্ট কিন্তু একই কথা, ঠিক আছে, জাস্ট সিমিলার ওয়ার্ড আর কিছুই না। তাহলে এ ও মানে হচ্ছে এলিমেন্টারি অর্গান অথবা জিও মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল অর্গান। আমি সংক্ষেপে কিন্তু লিখতেছি, এগুলো কিন্তু কোনো বইয়ে নাই, যেহেতু আমার স্ক্রিনশট, এই জন্য আমি সংক্ষেপে এও দিয়ে বুঝাইতেছি আসলে। তাহলে এও মানে এলিমেন্টারি অর্গান মানে পৌষ্টিক অঙ্গসমূহ আমরা যেটাকে বলে থাকি, সেখান থেকে কোথায় যাবে? দেখো এই যে এখানে সুন্দর করে একটা গ্রিন কালার একটা কমন পাথ হয়ে দেখা যাচ্ছে, 3 জায়গা থেকে ব্লাড কিন্তু গেছে, হ্যাঁ আরও অনেক জায়গা আছে, বাট এটা আসলে আমাদের গ্রসলি বোঝানোর জন্য 3টা এখানে দেখাইছে। তাহলে এই যে 3টা গিয়ে কিন্তু একটা কমন জায়গায় গিয়ে মিলিত হয়েছে, তাই না? দেখো এই যে কমন যেই জায়গাটা, সেই জায়গাটার নাম হইতেছে হেপাটিক পোর্টাল ভেইন, ঠিক আছে, হেপাটিক পোর্টাল ভেইন। এটা কিন্তু একটু মনে রাখতে হবে, শব্দটা মনে রাখো, দুইটা শব্দ কিন্তু এখানে এখানে দুইটা শব্দ, একটা হলো হেপাটিক পোর্টাল ভেইন, আরেকটা আছে শুধু হেপাটিক ভেইন। এই দুইটা জিনিস কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু দুইটা, আমাদের লিভারের সাথে কিন্তু দুইটা ভেইন আছে, একটা হলো হেপাটিক পোর্টাল ভেইন আর একটা হলো শুধু হেপাটিক ভেইন। একটু মনে রাখো কষ্ট করে। তাহলে হেপাটিক পোর্টাল ভেইন কি করলো? এই যে বিভিন্ন এলিমেন্টারি সিস্টেম থেকে ব্লাডটা কালেক্ট করলো। কি কি ব্লাড কালেক্ট করলো? ডিঅক্সিজেনেটেড ব্লাড কিন্তু এটা, হ্যাঁ যেহেতু আমাদের কোথায় চলে যাবে? হার্টে যাবে। এখন পুরা সার্কুলেশন কিন্তু হয়ে গেছে আমাদের অ্যাবডোমিনাল এয়ারটা দ্বারা। আমি আমি এখানে একটু ক্লিয়ার করি, একটু বুঝো। আমাদের যে হার্ট থেকে এই যে এয়ারটা যে বের হয়ে আসছিল, এই যে এয়ারটা যে বের হয়ে আসছিল, এই এয়ারটার কিন্তু কয়েকটা ব্রাঞ্চ আমাদের মানে কয়েকটা জায়গায় চলে গেছে। যেমন একটা ব্রাঞ্চ আমাদের চলে গেছে স্টোমাকে। স্টোমাকে যে আর্টারিটা সাপ্লাই দেয় সেটা হলো তোমার মূলত স্প্লিনিক আর্টারি, আরেকটা আছে ওইটা কি আর্টারি? হ্যাঁ স্প্লিনিক আর্টারি। মূলত এর ভিতর দিয়ে যে আর্টারিটা যাবে সেটা হলো স্প্লিনিক আর্টারি। আবার স্প্লিনও আছে কিন্তু পাশে, হ্যাঁ এই যে ক্রস করছে দেখো এই যে স্প্লিনিক আর্টারি, এটা কিন্তু ভেইন দেখাইছে। মূলত এখানে যতগুলো সার্কুলেশন দেখাচ্ছে সব হলো ভেইন। আমি যেটা বলতেছি সেটা হলো তোমার এই অ্যাবডোমিনাল এয়ারটা থেকে কিছু আর্টারি চলে গেছে তোমার স্টোমাকে, তাহলে সেখানে অক্সিজেনযুক্ত ব্লাড গেছে। এখন অক্সিজেনযুক্ত ব্লাড যাওয়ার পর সেখান থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাডটা তো আসতে হবে, তাই না? এই সেই কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাডগুলা এই এলিমেন্টারি অর্গান থেকে আমাদের বিভিন্ন পাথওয়ের মাধ্যমে ঢুকে যাবে হেপাটিক পোর্টাল ভেইন এর মাধ্যমে লিভারে, ঠিক আছে? তাহলে কোথায় গেল? প্রথমে গেল এ ও থেকে হেপাটিক পোর্টাল ভেইন। তাহলে এটা কিন্তু সহজেই মনে রাখতে পারতেছো যে আমাদের জিআই ট্র্যাক্ট থেকে, যদি কিছু নাও মনে থাকে তাহলে এইভাবে মনে রাখবা যে জিআই ট্র্যাক্ট থেকে আমাদের চলে গেল কোথায়? হেপাটিক পোর্টাল ভেইনে, ঠিক আছে? হেপাটিক পোর্টাল ভেইন মানে ঢুকছে কোথায়? এটা লিভারে ঢুকছে, তাহলে এর এন্ট্রি হলো লিভারে, তাহলে লিভারে গেল। লিভারে যাওয়ার পর একটু খেয়াল করো, এই যে উপরের দিকে খেয়াল করো, এই যে এখানে দেখো দুইটা কিন্তু দেখা যাচ্ছে, মেনটা না কিন্তু, এই যে উপরেরটা না কিন্তু, এই যে দেখো এই যে এটা একটা, তাহলে এদেরকে আমরা বলবো হইতেছে হেপাটিক ভেইন। হেপাটিক ভেইন এটা দেখো, নিচে যেটা ছিল সেটা হলো হেপাটিক পোর্টাল ভেইন, আর লিভারের উপরে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু হেপাটিক ভেইন শুধু। তাহলে হেপাটিক পোর্টাল ভেইনের কাজটা হলো জিআই ট্র্যাক্ট থেকে ব্লাডটা কালেক্ট করে লিভারে আনবে, লিভার থেকে হেপাটিক ভেইনের মাধ্যমে আমাদের ব্লাডটা দিয়ে দিবে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। এই ইনফিরিয়র ভেনা কাভা থেকে নিয়ে যাবে হলো কোথায়? হার্টে। এই যে এটাই হলো আমাদের মূলত পোর্টাল সার্কুলেশন অথবা হেপাটিক সার্কুলেশন। পোর্টাল কেন বললো? দেখো এখানে যেহেতু পোর্টাল ভেইন আছে এই জন্য কিন্তু পোর্টাল বলতেছে। আমি কিন্তু আবার বলতেছি পোর্টালের দুইটা মানে দুই ধরনের কিন্তু সার্কুলেশন আছে, একটা হলো রেনাল আর একটা হলো হেপাটিক। আমরা কিন্তু এখানে হেপাটিক অংশটা আলোচনা করলাম। দেখো আমি এটাকে আবার রিপিট করতেছি, একটু খেয়াল করো। আমাদের জিআই ট্র্যাক্ট থেকে বা এলিমেন্টারি সিস্টেম থেকে আমাদের ব্লাডটা কোথায় যাবে? লিভারে যাবে। যেই ভেইনের মাধ্যমে যাবে সেটাকে আমরা বলবো হেপাটিক পোর্টাল ভেইন। এটা কিন্তু একটা লিভারের ভেইন, ঠিক আছে? তাহলে হেপাটিক পোর্টাল ভেইনের মাধ্যমে আমাদের লিভারে ঢুকলো, লিভারে ঢোকার পর সেখান থেকে আমাদের ইনফিরিয়র ভেনা কাভাতে যাইতে হবে, যেহেতু এটা আমাদের হার্টের নিচে স্ট্রাকচার। লিভারটা কোথায়? হার্টের নিচে না, আমাদের হার্ট হইতেছে চেস্টে, আর লিভার কোথায়? লিভার হইতেছে আমাদের কিন্তু অ্যাবডোমেনে, তাহলে তো অবশ্যই নিচে। তাহলে এখান থেকে ব্লাডটা যদি হার্টে যাইতে হয় কার মাধ্যমে যাইতে হবে? ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে যাইতে হবে। আর উপরের ব্লাড আসে কিসের মাধ্যমে? সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে। তাহলে ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে তাকে কিন্তু হার্টে যাইতে হবে। তাহলে ইনফিরিয়র ভেনা কাভাতে ঢোকার জন্য তার কিন্তু একটা পাথওয়ে দরকার, মানে লিভার থেকে ইনফিরিয়র ভেনা কাভাতে যাইতে হবে। বিষয়টা তো এরকমই, লিভার থেকে ইনফিরিয়র ভেনা কাভাতে তো ঢুকতে হবে। তাহলে সেটা ঢোকার জন্য যেই ভেইনটা দরকার সেটা হলো হেপাটিক ভেইন। তাহলে এলিমেন্টারি সিস্টেম থেকে পোর্টাল ভেইন, পোর্টাল ভেইন থেকে লিভার, লিভার থেকে হেপাটিক ভেইন, হেপাটিক ভেইন থেকে ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা থেকে কোথায় যাবে? হার্টে যাবে। এই এতটুকুই হলো আমাদের পোর্টাল সার্কুলেশন অফ
লিভার বা লিভারের পোর্টাল সার্কুলেশন, যেটাকে আমরা সংক্ষেপে বলতেছি হেপাটিক সার্কুলেশন। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। রায়ান, বুঝছো আসলে? হ্যাঁ বলো, আবার বলো। আচ্ছা এখন, আচ্ছা আচ্ছা এখন আসো তাহলে ফাংশনটা বলি, তাহলে ফাংশনটা বললে তুমি ভালো বুঝবে এটা, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের মানে মেইন, আমরা যে খাদ্য খাইতেছি এটা মূলত কোথায় গিয়ে আসলে আমাদের হজম হইতেছে বা ডাইজেশন হইতেছে? স্টোমাকে, রাইট? আর হইতেছে ইন্টেস্টাইনে। এই দুইটা জায়গায় দিতে, তাই না? স্টোমাকে নয়তো ইন্টেস্টাইনে, মেজর পার্ট কিন্তু ইন্টেস্টাইনে গিয়ে। স্টোমাকে শুধুমাত্র কিছু খাদ্য আমাদের ডাইজেস্ট হয়, কিন্তু এর মূল কাজটা হইতেছে খাদ্যকে প্রায় 4 থেকে 6 ঘন্টা এখানে রিজার্ভ রাখা, তারপরে এটাকে ইন্টেস্টাইনে পাঠাই দিবে, সেখানে গিয়ে ডাইজেশন হবে, মানে ফাইনাল ডাইজেশন হবে আর হলো অ্যাবজর্ব হয়ে যাবে। এখন এই যে খাদ্যগুলা, মানে যে খাদ্য রসগুলা, ধরো তুমি কার্বোহাইড্রেট খাইলা, তাহলে কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে। তাহলে এই গ্লুকোজটা পুরা বডিতে তুমি কিভাবে পাঠাবা? কার মাধ্যমে যাবে বলো? ব্লাডের মাধ্যমে যাবে। এখন এই ব্লাডের মাধ্যমে যাইতে হলে দেখো, মেটাবলিজম আমাদের মূলত কোথায় হয়? মেটাবলিজম যেটা, এটা কিন্তু লিভারে হয়, তাই না? রাইট? খেয়াল করো বিষয়টা হইতেছে এরকম, আমি আবার বলতেছি, দেখো এটা যদি আমি একটু আঁকায় দেখাই তাহলে ভালো বুঝবা। তুমি যে কোশ্চেনটা করছো এটা হলো আগের চ্যাপ্টারে, বাট এখানে আমি একটু আনসারটা দিয়ে দেই তাহলে ভালো বুঝবে, একটু খেয়াল করো। আনসারটা একটু দিয়ে দেই। তাহলে এটা হলো, ধরে নাও আমাদের স্টোমাক, ওকে? জাস্ট একটা গ্রস আমি ফিগার আঁকাইলাম। এই যেটা হলো ডিউডেনাম, আই মিন ইন্টেস্টাইন, এইভাবে প্যাঁচ খাবে, ঠিক আছে? এইভাবে প্যাঁচ খায়, পুরা প্যাঁচ খাবে, ওকে? এই যে এরকমভাবে প্যাঁচ খাবে। তাহলে খাবার এখানে আসলো, ওকে? তাহলে খাবার আসার পরে এখানে কি হবে? এখানে আমাদের সরল খাদ্যে পরিণত হবে, তাই না? মানে তুমি যদি কার্বোহাইড্রেট খাও, আই মিন CHO, এই অ্যালডিহাইড কিন্তু কার্বোহাইড্রেট, হ্যাঁ? গ্লুকোজ কি এক ধরনের কার্বোহাইড্রেট না? রিডিউসিং সুগার না? মনে আছে অবশ্যই, বোটানিতে পড়ছো। তাহলে এটা তুমি খাইলা, এটা খাওয়ার পর সেটা কিসে কনভার্ট হবে? এখানে যে মুখ দিয়ে খাইলা, খাওয়ার পর কিসে কনভার্ট হবে? গ্লুকোজে কনভার্ট হবে। এই গ্লুকোজটাই কি হবে? অ্যাবজর্ব হবে না? আমরা কি জানি অ্যাবজর্ব হয়, খাদ্য কি হয়? শোষণ হয়, শোষণ শব্দটা তো জানো। তাহলে এই ইন্টেস্টাইনের বিভিন্ন ছিদ্রপথে কিন্তু এরা অ্যাবজর্ব হবে। অ্যাবজর্ব হওয়ার পর এই যে এখানে যে টিস্যু লেভেল আছে না, এই টিস্যু লেভেলে আসবে, এখান থেকে আসার পর এরা কোথায় যাবে? তাহলে আমরা কি জানি দেখো, আমরা জানি যে নিউট্রিয়েন্টগুলো কার মাধ্যমে যাইতে হয়? ব্লাডের মাধ্যমে যাইতে হয়। তাহলে ব্লাডের মাধ্যমে যাইতে হলে এই, তো আমাদের এই ব্লাডটাই তো যাবে হইতেছে কোথায়? হার্টে যাইতে হবে। তাহলে এর মধ্যবর্তী যে পাথ হয়ে, সেটাই হলো লিভার। এখন লিভারে কেন যাচ্ছে? এটাই হলো মূল কথা। আমাদের খাদ্যটা কি হলো? অ্যাবজর্ব হইলো। এখন এর মেটাবলিজম কোথায় হবে? লিভারে। মেটাবলিজম মানে কি? মেটাবলিজম মানে হলো আমাদের আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হবে, অথবা এটাকে আমরা এভাবে বলতে পারি যে ওইখানে গিয়ে আমাদের এনার্জি প্রডিউস হবে, এটিপি তৈরি হবে, গ্লুকোজটা গিয়ে সেখানে মেটাবলাইজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তাকে কোথায় যেতে হবে? খাদ্যটাকে যাইতে হবে কোথায়? আমাদের লিভারে যাইতে হবে। এই যে তুমি খাদ্য খাইলা, টিস্যু স্পেসে আসলো, ইন্টারস্টেশিয়াল স্পেসে আসলো, খাদ্যটা অ্যাবজর্ব হলো ইন্টারস্টেশিয়াল স্পেসে আসলো, তাকে একে মেটাবলিজম হওয়ার জন্য কোথায় যেতে হবে? লিভারে যাইতে হবে। এই লিভারে যাওয়ার জন্যই আমাদের এই মধ্যবর্তী পাথ হয়ে আল্লাহ তাআলা রাইখে দিছে যে এই রক্তের মাধ্যমে আমাদের লিভারে আসতে হবে, আর কিছুই না, ঠিক আছে? আমি আবার রিপিট করতেছি, না বুঝলে একটু খেয়াল করো। আমরা খাদ্য খাইলাম, স্টোমাকে আসলো, ইন্টেস্টাইন আসলো। ইন্টেস্টাইন আসার পর কি আমাদের সব খাদ্যই কি পায়খানা পথে বের হয়ে যাবে? না, তা তো হবে না। তাহলে কিছু, মানে কিছু বের হবে, আর মেজরিটি পার্টি কি হবে? আমাদের অ্যাবজর্ব হয়ে যাবে। অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর কি হবে? আমাদের টিস্যু স্পেসে আসবে। তাহলে অ্যাবজর্ব হওয়ার পরের ঘটনাটা কি? মানে আমাদের খাদ্য পরিপাকের মূল বিষয় কি? প্রথমে হইতেছে অ্যাবজর্ব হবে। অ্যাবজর্ব হওয়ার পর সেটা কি হবে? মেটাবলিজম হবে। মেটাবলিজম কি হবে? আমার গ্লুকোজটা লিভারে গেল, তাহলে গ্লুকোজটা সেখানে কি হবে? আমরা জানি লিভার হইতেছে অর্গানিক ল্যাবরেটরি একে কিন্তু বলা হয়। আমরা পড়বো ওই চ্যাপ্টারে, তার আগে একটু এখানে বলে নিলাম, এটাকে অর্গানিক ল্যাবরেটরি বলা হয়। এখানে বিভিন্ন ধরনের রিয়াকশন ঘটবে। এছাড়া অতিরিক্ত যে গ্লুকোজ আছে না, এই গ্লুকোজটা তোমার গ্লাইকোজেন রূপে এখানে সঞ্চয় থাকবে, ওকে? তাহলে তোমাকে যদি ফাংশন জিজ্ঞেস করা হয় যে পোর্টাল সার্কুলেশন অথবা হেপাটিক সার্কুলেশন, এর ফাংশনটা কি? এর ফাংশনটা হলো আমাদের যেই খাদ্যটুকু অ্যাবজর্ব হয়েছিল ইন্টেস্টাইন থেকে, সেই খাদ্যটুকু আমাদের কোথায় নিয়ে যাবে? এই পোর্টাল সার্কুলেশন হেপাটিকে, মানে লিভারে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর সেখানে কি ঘটবে? বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া ঘটবে, এবং অতিরিক্ত যে খাদ্যগুলো থাকবে সেগুলো সেখানে আমাদের অ্যাবজর্ব, মানে সঞ্চিত থাকবে, রিজার্ভ থাকবে, গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চয় থাকবে, এটা জানো। এটাকে কিন্তু বলা হয় গ্লাইকোজেনেসিস। এই শব্দটা ওইখানে আমরা পড়বো, এখানে একটু টাচ করে রাখলাম। তাহলে গ্লুকোজটা আমাদের গ্লাইকোজেন রূপে লিভারে সঞ্চয় থাকবে। এছাড়া আরও বিভিন্ন ফাংশন আছে, যেমন মনে করো তোমার বডিতে যদি গ্লুকোজের অভাব হয়, তাহলে এই গ্লাইকোজেনটা কিন্তু আবার ভেঙে যাবে, এটাকে আমরা বলি
জেনোলাইসিস, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি গ্লাইকোজেনেসিস। এগুলো নিয়ে এখন টেনশন করো না, আমি জাস্ট শব্দগুলো একটু মাথায় রাইখে দিতেছি, আবার পড়া লাগবে থার্ড চ্যাপ্টারে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, এটা হলো গ্লাইকোজেনেসিস। আবার যখন তোমার বডিতে গ্লুকোজের পরিমাণ কমে যাবে, যেমন তুমি রোজার দিন সারাদিন তো খাও না, তখন কি হয় তোমার বডিতে গ্লুকোজের পরিমাণ কমে যায়, তাহলে তখন তোমার লিভার এই গ্লাইকোজেনকে ভেঙে আবার গ্লুকোজে কনভার্ট করে পুরা বডিতে কিন্তু সার্কুলেট করে, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের মূলত হলো হেপাটিক সার্কুলেশনের মেন ফাংশন, আর কিচ্ছুই না কিন্তু, হ্যাঁ। এছাড়া আরও তুমি বলতে পারো, যেমন এটা তো আমরা বললাম কার্বোহাইড্রেটের কথা, তাহলে প্রোটিনের ক্ষেত্রে কী হবে, অ্যামিনো অ্যাসিড, তারপরে হলো লিপিডের ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড। এগুলোও কিন্তু আমাদের এখানে বিভিন্ন ধরনের মেকানিজমের মাধ্যমে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া ঘটে। তাহলে মেন কাজটা কি, মেন কাজটা হলো, আশা করি এক কথায় এখন বুঝতে পারছো, যে আমাদের ইন্টেস্টাইন থেকে যেই খাদ্যটুকু শোষণ হয়, অ্যাবজর্ব হয়, তাকে আমাদের লিভারে নিয়ে যাইতে হয়, লিভারের মাধ্যমে ইনফিরিয়র ভেনা কাভা হয়ে হার্টের মাধ্যমে পুরা বডিতে সার্কুলেট করতে হয়। এই হলো মূল কাজ, তাই না? আশা করি বুঝতে পারছো। তাহলে হেপাটিক গেল, তাহলে ফাংশনগুলো কিন্তু পাশাপাশি মনে রাখো। তাহলে সিস্টেমিকের ক্ষেত্রে ফাংশন মনে রাখবা, নিউট্রিয়েন্ট সাপ্লাই দিবে পুরা বডিতে হার্টের মাধ্যমে, আর হলো অক্সিজেন সাপ্লাই দিবে। প্রথমে বলবো অক্সিজেন, যেহেতু সিস্টেমিক এই জন্য অক্সিজেন। আর পালমোনারি ক্ষেত্রে বলবা কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে হার্ট থেকে কোথায়, লাংসে। কেন? কারণ আমাদের কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন এক্সচেঞ্জ করার জন্য, এটাই হলো মূল কাজ। আর হেপাটিকের ক্ষেত্রে কি বললাম, যে আমাদের যে খাদ্যগুলা অ্যাবজর্ব হবে আমাদের ইন্টেস্টাইনে স্টোমাকে, সেই খাদ্যগুলোকে সে নিয়ে যাবে কোথায়, লিভারে। নিয়ে কি করবে, হয়তো রিজার্ভ রাখবে, নয়তো মেটাবলাইজ করে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আবার হার্টে পাঠায় সারা বডিতে সার্কুলেট করাবে, এটাই হলো মূল কাজ। এছাড়া আরও কিছু বাই ফাংশন মনে রাখতে পারো, যেমন অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো বললাম, এগুলো বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া এখানে ঘটবে। এখন আসলে আমাদের লাস্ট যেই সার্কুলেশন, সেটা হলো করোনারি সার্কুলেশন। দেখো করোনারি সার্কুলেশনের ফিগার যে আমি একটু যদি এখানে বুঝাই তাহলে ভালো বুঝবা। করোনারি আর্টারি কোথায় থাকে সেটা অবশ্য জানো, বলছি গত ক্লাসেও, সেটা হলো আমাদের হার্টে থাকবে। করোনারি ভেইন বা করোনারি সাইনাসও আমাদের হার্টে থাকবে। তাহলে একটা হার্ট যদি আমি এখানে গ্রসলি আঁকাই, ধরো এই যে এটা একটা হার্ট, ওকে, আমি তো ভালো আঁকাইতে পারি না, এটা জানোই। তাহলে এটা একটা মনে করো হার্ট। তাহলে হার্টের এই যে লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের কি বের হয়, লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের বের হয় হলো এওয়ার্টা, আর্টস অফ এওয়ার্টা। এই আর্টস অফ এওয়ার্টা থেকে উপরের দিকে চলে যাবে, ডান বামে চলে যাবে, এগুলো নিয়ে আমাদের এখন কনসার্ন নাই। আমাদের কনসার্ন ছিল এই যে যেটা নিচে নামছে এটা নিয়ে কনসার্ন ছিল। আর এখনকার জন্য যে কনসার্নটা সেটা হলো এরকম, এই যে আর্টস অফ এওয়ার্টার এই জায়গা থেকে একটা আর্টারি বের হবে, এই আর্টারিটা বের হয়ে হার্টের এই যে ওয়ালের উপরে আসবে, স্ট্রাকচারের উপরে আসবে, ঠিক আছে। আমি ফিগার দেখাচ্ছি, তার আগে এখানে একটু গ্রসলি বুঝো। তাহলে আর্চ অফ এওয়ার্টা উপরে নিচে ডানে বামে অনেক জায়গায় চলে যাবে, কিন্তু এই মাঝখান থেকে একটা জায়গা থেকে একটা আর্টারি ডেভেলপ করবে, যে আর্টারিটা তোমার শুধুমাত্র হার্টের উপরেই থাকবে। তাহলে যেহেতু এই বেটা অক্সিজেনযুক্ত কি নিয়ে যাচ্ছে, ব্লাড নিয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো করোনারি আর্টারি। দেখো এই আর্টারিটা ডেভেলপ করলো কোথা থেকে, সিস্টেমিক সার্কুলেশন থেকে। এয়ারটা কি সিস্টেমিক সার্কুলেশনের পার্ট না, কারণ এয়ারটা তো অক্সিজেনযুক্ত ব্লাড নিয়ে যাচ্ছে, মানে লেফট ভেন্ট্রিকল থেকে তো বের হয়েছে, মূল কথা হলো লেফট ভেন্ট্রিকল থেকে বের হয়েছে, তাই না? তাহলে এটা কিন্তু সিস্টেমিক সার্কুলেশন। তাহলে প্রথমে কি বলবা, সিস্টেমিক এয়ারটা বা সিস্টেমিক সার্কুলেশন, সেখান থেকে কি আসলো, সেখান থেকে কিন্তু আসছে আমাদের করোনারি আর্টারি, রাইট? তাহলে এটা হলো মূল কথা। তাহলে সিস্টেমিক সার্কুলেশন সেখান থেকে আসলো আমাদের হলো অবস্থা। তাহলে সিস্টেমিক সার্কুলেশন বা সিস্টেমিক এয়ারটা অথবা সিস্টেমিক আর্টারি যেটাই বলো না কেন, মূল কথা একটাই, সিস্টেমিক। সেখান থেকে করোনারি আর্টারি কি করবে, পুরা হার্টকে সাপ্লাই দিবে, মানে পুরা চারদিকে কিন্তু সে ঘিরে রাখবে, ঠিক আছে। তাহলে করোনারি আর্টারি মানে এটাকে আমরা বলবো, করোনারি আর্টারির পরের যে ধাপটা সেটাকে আমরা বলবো হচ্ছে হার্ট ওয়াল। তাহলে প্রথমে সিস্টেমিক, তারপরে হচ্ছে করোনারি আর্টারি, তারপর হার্ট ওয়াল। এরপরে কি করবে, হার্ট ওয়ালে গিয়ে সেখানেও তো আমাদের কার্বন ডাইঅক্সাইড আর হলো অক্সিজেন এক্সচেঞ্জ হবে, কারণ ওইখানেও তো ক্যাপিলারি আছে, তাই না? ক্যাপিলারি কোথায় থাকে, জাংশন বিটুইন আর্টারি অ্যান্ড ভেইন, তাহলে সেখানেও তো আমাদের ক্যাপিলারি আছে, তাহলে সেখানেও গিয়ে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হবে। তাহলে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন এক্সচেঞ্জ হওয়ার পর কি ঘটবে, আমাদের কার্বন ডাইঅক্সাইড যে যুক্ত ব্লাডটা আছে সেটা আমাদের করোনারি ভেইনের মাধ্যমে কোথায় আসবে, করোনারি সাইনাসের মাধ্যমে রাইট এট্রিয়ামে আসবে। তাহলে রাইট এট্রিয়াম পর্যন্তই হলো আমাদের এই করোনারি সার্কুলেশন। দেখো এটা আমি আবার বলতেছি, সিস্টেমিক সার্কুলেশন বা আর্টস অফ এওয়ার্টা থেকে করোনারি আর্টারি আসলো, করোনারি আর্টারি এসে পুরো হার্ট ওয়ালকে সাপ্লাই দিল অক্সিজেনযুক্ত ব্লাডটা এক্সচেঞ্জ হলো ক্যাপিলারি পর্যায়ে, সেখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডের মাধ্যমে রিপ্লেস হলো, সেটা করোনারি ভেইন বা করোনারি সাইনাসের মাধ্যমে আমাদের রাইট এট্রিয়ামে গেল। দেখো এটার একটা ফিগার আছে, আমি একটু শেয়ার করে দেখাই, আশা করি বুঝতে পারছো। এটার একটা ফিগার আমি দেখাই, যেটা, হ্যাঁ,
দেখো এই যেটাই কিন্তু, হ্যাঁ এই যেটা হলো আর্চ অফ এওয়াটা, খেয়াল করো এই যেটা কিন্তু আর্চ অফ এওয়াটা, এই যেটা হলো আর্চ অফ এওয়াটা, এই যে মোটা নালীটা এর গোড়া থেকে দেখো, এর একদম নিচ থেকে দেখো এই যে এখানে কিন্তু করোনারি আর্টারি বের হয়েছে, বুঝছো? তাহলে করোনারি আর্টারি কিন্তু কার পার্ট? সিস্টেমিক সার্কুলেশনের কিন্তু পার্ট, মানে সিস্টেমিক আর্টারি বা আর্চ অফ এওয়াটার কিন্তু একটা পার্ট। তাহলে সেখান থেকে দেখো এই যে বের হয়ে আছে, বিভিন্ন নাম দেওয়া আছে, তোমাদের নাই, এগুলো আমাদের পড়া লাগছে, এখনো লাগে। এই যে রাইট, সরি এই যে রাইট, এই যে হলো লেফট, তাহলে লেফট সার্কামফ্লেক্স আর্টারি, লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, ডায়াগোনাল ব্রাঞ্চ, এই যে এই পাশে হচ্ছে রাইট ব্রাঞ্চ, এগুলো তোমাদের নাই। ওকে, জাস্ট মনে রাখো করোনারি আর্টারি আর করোনারি ভেইন বা করোনারি সাইনাস। তাহলে করোনারি আর্টারি কার থেকে আসবে এটা একটু এমসিকিউর জন্য মনে রাখতে হবে, আর সার্কুলেশন তো রিটেন এটা আসবেই না, এটা মনে রাখতে পারো। এখান থেকে শুধু এতটুকু মনে রাখতে পারো যে হার্টের ভিতরে অক্সিজেনযুক্ত ব্লাড কে সাপ্লাই দেয়? করোনারি আর্টারি। কে মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড নিয়ে যায়? করোনারি সাইনাস বা করোনারি ভেইন। আর হলো এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হলো করোনারি আর্টারি কার থেকে প্রডিউস হয়েছে বা জেনারেট হয়েছে? সেটা হলো আমাদের আর্চ অফ এওয়াটার একদম গোড়া থেকে, ঠিক আছে? বুঝছো রায়ান, সার্কুলেশন বুঝছো আসলে? করোনারি আর্টারি এটা আসলে নির্দিষ্ট সংখ্যা আমি নিজেও বলতে পারবো না, কোথাও আসলে পায় নাই, দেখো অনেকগুলো তো এখানে। মানে মেইন যদি বলো তাহলে তো দুইটা, একটা হলো লেফট আর একটা হলো রাইট, কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে এখানে, ঠিক আছে? মানে মেইন যদি বলো একটা হলো লেফট আর একটা হলো রাইট, এই যেটা হলো লেফট উপরে আর এটা হলো রাইট। আবার এখানে এসে দেখো ভাগ হয়েছে, এই যে লেফট সারকামফ্লেক্স আর্টারি, এখানে আবার এই যে এখানেও ভাগ হয়েছে, এখানেও ভাগ হয়েছে। এগুলোর সংখ্যা কোনো বই আমি আসলে পাইনি, আমাদের পর্যায়ে আমরা পাইনি, ঠিক আছে? বাট ভাগগুলো আমরা নিজেরা পড়ছি আর কি। এরা কিন্তু আবার পিছন দিকে গিয়ে সারকামফ্লেক্স করবে, মানে বাঁকবে, ঠিক আছে? এটা তো সামনের ওয়াল দেখেছে, তাহলে তো পিছনের ওয়ালেরও সার্কুলেশন আছে, তাই না? সেখানে গিয়ে কিন্তু বাঁকবে। আর এই যে গ্রিন কালার যেগুলো দেখতেছো এগুলো হলো ভেইন, করোনারি ভেইন, ঠিক আছে? এগুলো করোনারি ভেইন বা করোনারি সাইনাস, যেটাই বলে একই জিনিস। তাহলে এই ছিল আমাদের সার্কুলেশন। তাহলে আমি আবার বলতেছি, রিটেনের জন্য প্রথম দুইটা পালমোনারি আর হলো সিস্টেমিক। আর এমসিকিউর জন্য তো সব পড়তে হবে, এটা জানোই, যেগুলো লাগবে সেগুলো আমি বললাম। তাহলে এই ছিল আমাদের সার্কুলেশন। এখন আসো আমরা মেইন একটা কাজে চলে যাব, এখান থেকে রিটেন আসলে আসবে, না আসলে আরেকটা জায়গা আছে, সেটা হলো কার্ডিয়াক সাইকেল। ওইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুইটাই 90% মনে রাখতে পারো, ঠিক আছে? তাহলে আসো আমরা এখন যেটা দেখবো সেটা হলো কার্ডিয়াক সাইকেল। এই জিনিসটা একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ এর সাথে আমাদের হার্টবিটের সম্পর্ক আছে, আর হলো আমাদের আহ, কি বলে, মানে ব্লাড প্রেশারের সম্পর্ক আছে, হ্যাঁ, সাইকেল। ওকে, তাহলে কার্ডিয়াক সাইকেল বলতে আমরা বুঝাইতেছি হৃদচক্র, এই যে হার্টবিট আমরা বলি না, এই যে হার্টবিট, এর সাথে রিলেটেডই হলো এই কার্ডিয়াক সাইকেল। এটাকে বলা হয় হৃদচক্র। এখন একটা জিনিস খেয়াল করো, এটা যদি আমাদের হার্ট হয়, এ না বুঝলে বইলো, হ্যাঁ, বা না দেখা গেলে বইলো। তাহলে আমরা কি বলছি? আমরা বলছি যে এটা আসলে পর্যায়ক্রমে কি ঘটবে, একবার সিস্টুল হবে, আরেকবার হলো ডায়াস্টুল হবে, তাই না? এটাই কিন্তু আমাদের ঘটবে। সিস্টুল মানে আমরা বলছিলাম সংকোচন ঘটবে, ওকে। আর ডায়াস্টুল মানে আমরা বলছিলাম প্রসারণ ঘটবে, ওকে। এই যে ধারাবাহিক সংকুচন এবং প্রসারণ ঘটতেছে, এই যে একটা হার্ট একবার সংকুচন ঘটতেছে একবার প্রসারণ ঘটতেছে, এই যে ঘটনাটা মানে পর্যায়ক্রমে যে ঘটতেছে, এই ঘটনাটাকে আমরা বলতেছি কার্ডিয়াক সাইকেল। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে একবার সিস্টুল একবার ডায়াস্টুল, একবার সিস্টুল একবার ডায়াস্টুল, এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে ঘটতেছে, এইটাকে আমরা বলতেছি হইতেছে মানে কার্ডিয়াক সাইকেল। এই কার্ডিয়াক সাইকেলের ক্ষেত্রে যে সিস্টুল ডায়াস্টুল, এই বিষয়টা আমাদের পার মিনিটে, খেয়াল করো, আমাদের পার মিনিটে মানে 1 মিনিটে আমাদের হার্ট এভারেজে 70 থেকে 80, মানে রেঞ্জে যদি বলি 70 থেকে 80 বার সে কাঁপতে পারে, যেটাকে আমরা কি বলি, বিট বলে থাকি, বিট, হার্ট বিট, তাই না? মানে 1 মিনিটে এই বেটা 70 থেকে 80 বার সে সংকোচন এবং প্রসারণ হতে পারে, সংকোচন এবং প্রসারণ, ওকে। সংকোচন প্রসারণ, এই জিনিসটাকে আমরা বলতেছি হার্ট বিট বা কার্ডিয়াক সাইকেল। তাহলে 1 মিনিটে 60 থেকে 70 বার হতে পারে, তাহলে আমাদের পার সেকেন্ডে কত হবে, সেটাই হলো আমাদের হার্টবিটের সংখ্যা, ঠিক আছে? তাহলে এটাই হলো আমাদের হার্টবিটের মানে টাইম। তাহলে 60 সেকেন্ডে তোমার হার্ট বিট দিতে পারে, এভারেজে যদি বলি 75 বার। তাহলে সুতরাং 1 সেকেন্ডে কতগুলো দিবে, দেখো 1 সেকেন্ডে দিবে 75/60। কিন্তু আমাদের কিন্তু এটা দরকার নাই, আমাদের দরকার হলো উল্টাটা, মানে এক বিট দিতে সে কতগুলো আসলে সময় লাগে সেটা কিন্তু আমাদের দরকার, সেই সময়টা আমরা বের করব। তাহলে আমরা একটু উল্টাভাবে লিখবো যে 75 বিট দিবে, এভারেজে 75টা বিট দিবে কত সেকেন্ডে, 60 সেকেন্ডে। মানে আমরা একটু সময়টা দেখবো যে একটা বিট দিতে আসলে কতটুকু সময় লাগে। বিট জিনিসটা আসলে বুঝাইতে পারছি, হ্যাঁ, সিস্টল ডায়াস্টল, সিস্টল ডায়াস্টল, এটাই হলো বিট, এটাই হলো বিট, এটাই হলো হার্টবিট। তাহলে 75টা বিট দিবে 60 সেকেন্ডে, তাহলে সুতরাং আমরা একটা বিট পাবো কত সেকেন্ডে, তাহলে 60/75।
ক্যালকুলেশন করে দেখো 0.8 সেকেন্ড আসে। ওকে, তাহলে এই 0.8 সেকেন্ডের ভিতরেই তোমার কিন্তু সিস্টোল আছে আর ডায়াস্টোল আছে। তাহলে সিস্টোল আছে আর হলো ডায়াস্টোল আছে। তার মানে এই সময়টা কিন্তু দুই ভাগে ভাগ হবে। দেখো 0.8 সেকেন্ডটাই কিন্তু দুই ভাগে ভাগ হবে। আমি আবার বলতেছি, হার্ট পর্যায়ক্রমে কি হয়, কন্ট্রাকশন হয় আর ডাইলেটেশন হয়। এই যে পর্যায়ক্রমে কন্ট্রাকশন আর ডাইলেটেশন, এই ঘটনাটাকে আমরা বলবো যে কার্ডিয়াক সাইকেল। তাহলে 1 মিনিটে সেই কন্ট্রাকশন আর হচ্ছে ডাইলেটেশন হতে পারে তোমার 70 থেকে 80 বার, এভারেজে হলো তোমার 75 বার। তাহলে 75 বার যদি হয় 1 মিনিটে, দ্যাট মিনস 60 সেকেন্ডে, তাহলে একবার কত হবে, তাহলে 60/75, তাহলে 0.8 সেকেন্ড। তার মানে একটা বিট দিতে, একটা সিস্টোল একটা ডায়াস্টোল হতে তার সময় লাগবে কত, 0.8 সেকেন্ড। তাহলে 0.8 সেকেন্ডের মধ্যে কিন্তু দুইটা আছে, একটা হলো সিস্টোল আর একটা হলো ডায়াস্টোল। এখন কথা হইতেছে আমাদের হার্টের চেম্বার কয়টা, আমাদের হার্টের চেম্বার 4টা, 2টা এট্রিয়াম 2টা ভেন্ট্রিকল। তাহলে এট্রিয়াম আর ভেন্ট্রিকলের ক্ষেত্রে সিস্টোল আর ডায়াস্টোল, তার মানে এট্রিয়ামের ক্ষেত্রে সিস্টোল আছে আর ভেন্ট্রিকলের ক্ষেত্রেও আমাদের সিস্টোল আছে। এট্রিয়ামের ক্ষেত্রেও ডায়াস্টোল আছে আর ভেন্ট্রিকলের ক্ষেত্রেও আমাদের ডায়াস্টোল আছে। যখন এট্রিয়াম সিস্টোল হবে তখন কিন্তু ভেন্ট্রিকল সিস্টোল হবে না, যখন ভেন্ট্রিকল সিস্টোল হবে তখন কিন্তু এট্রিয়াম সিস্টোল হবে না। এটা কিন্তু একটা পর্যায়ক্রমে একটা ধারাবাহিকভাবে ঘটনা ঘটবে। তাহলে আসো আমরা একটু দেখি, এই সিস্টোল দুইটা, একটা হলো এট্রিয়াল সিস্টোল আর একটা হলো ভেন্ট্রিকুলার সিস্টোল। তাহলে সিস্টোল এই হলো দুইটা, তাহলে এক নম্বর হলো এট্রিয়াল সিস্টোল, মানে একবার হার্ট এট্রিয়ামের হার্ট একবার সংকুচন ঘটবে, আর 2 নম্বর হলো ভেন্ট্রিকুলার সিস্টোল। আমরা পর্যায়ক্রমে একে দেখব কখন কি ঘটবে। হ্যাঁ, ভেন্ট্রিকুলার সিস্টোল। 2 নম্বর হচ্ছে ডায়াস্টোল। তাহলে ডায়াস্টোলের ক্ষেত্রে আমাদের দুইটা ঘটনায়, একটা হলো এট্রিয়াল ডায়াস্টোল, মানে এট্রিয়াম প্রথমে কি ঘটবে, ডায়াস্টোল মানে কি ফাঁকা হবে, মানে অনেক প্রসারণ ঘটবে। আর 2 নম্বর হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। ভেন্ট্রিকুলার ডায়াস্টোল এটাও কিন্তু রিটেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ওই যে ওই দুইটা সার্কুলেশন যেমন ইম্পর্টেন্ট, এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে একটা জিনিস চিন্তা করো, প্রথমে কোন ঘটনা ঘটবে, আমাদের ব্লাড প্রথমে আসবে কোথায়, লাংস থেকে আসুক আর পুরা বডি থেকেই আসুক, তাহলে আসবে কোথায়, প্রথমে কিন্তু আমাদের আসবে হলো এট্রিয়ামে, রাইট। দেখো মেকানিজম কিন্তু এটাই, তুমি লাংস থেকে বলো আর পুরা বডি থেকেই বলো, সিস্টেমিক সার্কুলেশন বলো আর হইতেছে যেই সার্কুলেশনই বলো না কেন, আমাদের পুরা মানে প্রথমে আসবে কি, এট্রিয়ামে আসবে, হয়তো এই এটিএমে আসবে নয়তো এই এটিএমে আসবে, আগে কিন্তু ভেন্ট্রিকল আসতেছে না, তাই না। তাহলে আগে ঘটনা কার ঘটবে, আগে কিন্তু এটিএমের ঘটনা ঘটবে। তাহলে এটিএমের ক্ষেত্রে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা আর হইতেছে করোনারি সাইনাস, এটা ধরলাম ইনফিরিয়র ভেনা কাভা, এটা ধরলাম সুপিরিয়র ভেনা কাভা, এর আমি ধরলাম হইতেছে করোনারি সাইনাস, সিএস। ওকে, করোনারি সাইনাস আমি বাইরে থেকে দেখাইছি, এটা তো আর বাইরে থেকে না, হার্টের নিজস্ব ভেইন কিন্তু এটা। তাহলে এটার মাধ্যমে কোথায় আসবে, প্রথমে ব্লাড রাইট এট্রিয়ামে আসবে। আচ্ছা একটা জিনিস চিন্তা করো, যখন তোমার বেলুনের ভিতরে পানি ভরতেছো অথবা বাতাস ভরতেছো, তখন বেলুনটা কি হয়, আস্তে আস্তে কি হয়, ফুলতে থাকে, মানে ডাইলেট হতে থাকে। তাহলে প্রথম ঘটনাটাই আমাদের ঘটবে হলো এট্রিয়ামের ডায়াস্টোল। আশা করি মেকানিজমটা বুঝাইতে পারছি কেন প্রথমে এট্রিয়ামের ডায়াস্টোলটা ঘটবে, এট্রিয়ামের ডায়াস্টোলটা কেন ঘটবে এটা আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, তাহলে প্রথমে কি ঘটবে, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা আর হইতেছে করোনারি সাইনাসের মাধ্যমে কি ঘটবে, এট্রিয়ামের কিন্তু ডায়াস্টোল ঘটবে। সেটা রাইট এট্রিয়াম হোক আর হচ্ছে লেফট এট্রিয়াম হোক, দেখার বিষয় না, দুইটা কিন্তু সিমুলটেনাসলি ঘটবে। তাহলে রাইট এট্রিয়ামের ক্ষেত্রে হলো আমাদের সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা আর করোনারি সাইনাস। তাহলে লেফট এট্রিয়ামের ক্ষেত্রে কি ঘটবে, শুধুমাত্র পালমোনারি ভেইনের মাধ্যমে কোথা থেকে আসবে, লাংস থেকে আসবে। এটা যদি লাংস হয় তাহলে এখান থেকে আসবে কিন্তু আমাদের এই পথে। তাহলে লাংস থেকে আসবে আমাদের হলো পালমোনারি ভেইনের মাধ্যমে লেফট এট্রিয়ামে আর রাইট এট্রিয়ামে, বাকি যেই তিনটা সুপিরিয়র ইনফিরিয়র আর হলো করোনারি, এই তিনটার মাধ্যমে আসবে। তাহলে প্রথম ঘটনাটা হলো আমাদের এট্রিয়াম ডায়াস্টোল, এটা কিন্তু ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। তাহলে প্রথম হলো এট্রিয়াল ডায়াস্টোল। তাহলে এট্রিয়াল ডায়াস্টোলের সময় কি ঘটবে একটু খেয়াল করো, মেকানিজমগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এখানে কি থাকে, ট্রাইকাসপিড ভালভ, তাহলে এখানে থাকে টিবি, ট্রাইকাসপিড ভালভ, আর এখানে কি থাকে, বাইকাসপিড ভালভ, বিভি। আমি কিন্তু এগুলো জাস্ট বোঝানোর জন্য লিখতেছি, এই টিবি বিবি কোনো বইয়ে কিন্তু নাই, মানে আমি সংক্ষেপে বোঝানোর জন্য এটা আসলে ইউজ করতেছি। তাহলে টিবি মানে ট্রাইকাসপিড ভালভ আর বিবি মানে হচ্ছে বাইকাসপিড ভালভ। একটা জিনিস চিন্তা করো, যখন তোমার ব্লাডটা এই যে রাইট এট্রিয়ামে আসতেছে তখন কি হবে, এগুলা কি আদৌ খোলা থাকবে, খোলা কিন্তু থাকবে না, কারণ খোলা থাকলে তো আসলে এটা ফুলবে না। আমাদের মেন কাহিনীটা কি, ফুলতে হবে, তাই না, মানে এট্রিয়াল ডায়াস্টোল হতে হবে। তাহলে তুমি এই দিক দিয়ে ব্লাড আনতেছো, এই দিক দিয়ে ব্লাড আনতেছো, এই দিক দিয়ে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড আনতেছো, তাহলে এই যদি ট্রাইকাসপিড অথবা বাইকাসপিড ভালভ খোলা থাকে, এক দিক দিয়ে তুমি ব্লাড আনতেছো আরেক দিক দিয়ে ব্লাড কিন্তু নিচে চলে যাচ্ছে, তাহলে কিন্তু এই ঘটনাটা আসলে হইলো না। তাহলে প্রথমে কি হবে, ডায়াস্টোল হবে, এবং এখান থেকে আমরা বলতে পারি এখানে আরেকটা ঘটনা ঘটবে, সেটা হলো আমাদের ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভগুলো কি থাকবে, বন্ধ থাকবে। তাহলে এট্রিয়াল ডায়াস্টোলে আমাদের কি কি ঘটনা ঘটলো, এক নাম্বার হলো ব্লাড
বা এ নাম্বার আমরা বলতে পারি ব্লাড কাম ফ্রম, আমরা যদি রাইট এটিএমের ক্ষেত্রে বলতে পারি তাহলে কাম ফ্রম আমরা বলবো সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা আর হলো করোনারি সাইনাস, এখান থেকে ব্লাড আসবে। এক নাম্বার ঘটনা এখানে ঘটলো। অনুরূপভাবে কিন্তু লেফট এটিএমের ক্ষেত্রে একই ঘটনা, যে আমাদের পালমোনারি ভেইনের মাধ্যমে কোথায় আসবে, আমাদের লেফট এটিএমে আসবে। তাহলে আমরা শুধু এক সাইড আলোচনা করি, আরেক সাইড এমনি চলে যাবে। তাহলে ব্লাড কাম ফ্রম সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, করোনারি সাইনাস, কোথায়, রাইট এটিএম। বুঝতে পারছো, সেহেতু কিছু লেখার দরকার নেই আর। 2 নাম্বার আসো, তাহলে এখানে কি ঘটবে, আমাদের ট্রাইকাসপিড আর হলো বাইকাসপিড ভালগুলা কি থাকবে, বন্ধ থাকবে। তাহলে ক্লোজ থাকবে, কিন্তু এখানে ক্লোজ থাকবে ট্রাইকাসপিড ভালভ আর হলো বাইকাসপিড ভালভ, আই মিন দুইটা ভালভ। যেহেতু সিমুলটেনাসলি, আমি আবার বলতেছি, ঘটনা কিন্তু রাইট হার্ট লেফট হার্ট দুইটা একসাথে ঘটবে, তাহলে বন্ধ থাকবে। ঠিক আছে, এখন এই ঘটনাটা ঘটার জন্য একটু খেয়াল করো, আমাদের টোটাল সময় কত, টোটাল সময় কিন্তু আমাদের 0.8 সেকেন্ড, এটা কিন্তু টোটাল টাইম, মানে সিস্টুল এবং ডায়াস্টুলের জন্য। তাহলে এটিএল ডায়াস্টুল আর এটিএল সিস্টুল দুইটা ফেজ, তাহলে এটিএল ডায়াস্টুলের ক্ষেত্রে আমাদের সময় লাগবে 0.7 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটিএল সিস্টুলে কত সময় লাগবে এটা আশা করি বুঝতে পারছো, যে 0.1 সেকেন্ড, কারণ দুইটার যোগফল তো আমাদের 0.8 হতে হবে, তাই না? বুঝতেছো রায়ান, বুঝতেছো, আসো? না বুঝলে বইলো কিন্তু, হ্যাঁ এটা কিন্তু আসলে এক ধরনের বলতে পারে কঠিন মেকানিজমই, কিন্তু আমি আসলে বলতেছি বইয়ে আছে, এই জন্য বলতেই হবে, কিছু করার নাই। তাহলে এটিএল ডায়াস্টলের ক্ষেত্রে আমাদের সময় লাগবে 0.7 সেকেন্ড, এবং এখানে কি ঘটবে, ব্লাড আসবে, কি ব্লাড, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। যেহেতু রাইট এটিএমে আসতেছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডই আসবে। কার কার মাধ্যমে, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, করোনারি সাইনাস। অনুরূপভাবে লেফট মানে এটিএম এর ক্ষেত্রে অক্সিজেন যুক্ত ব্লাড আসবে পালমোনারি আর ভেইনের মাধ্যমে। তাহলে এখানে প্রথমে হইতেছে ব্লাড আসলো এটিএমে, দুইটা এটিএমই আসলো, আমি কিন্তু একটা এটিএম শুধু বলতেছি, হ্যাঁ। তারপরে কি ঘটনা ঘটবে, যেহেতু এখানে ব্লাড আসতেছে, তাহলে এই যে মাঝখানে যে আমাদের বাল্বগুলো আছে, কপাটিকাগুলো আছে, এখানে বন্ধ থাকবে। কারণ কি, কারণ হইতেছে যদি খোলা থাকে তাহলে আসতেছে আর যাইতেছে, তাহলে এখানে সংকোচন প্রশ্ন তো কোনো প্রশ্নই আসে না। তাহলে প্রথমটা চলে গেল হইতেছে এটিএল ডায়াস্টল। এখন এটিএল ডায়াস্টল মানে কি, ধরো আমাদের বেলুনটা বাতাস দিতে দিতে ফুলায় একবার ভরে ফেলছি, এখন কি হবে, তার সংকোচন ঘটাইতে হবে। তাহলে এর পরের ঘটনাটাই হলো এটিএল সিস্টল। তাহলে এখন ভরার পর এই যে এটিএমটা ব্লাড দিয়ে ভরার পরে কিন্তু চাপ দিয়ে আমাদের কি করতে হবে, ব্লাডটা নামাইতে হবে। তাহলে পরের ঘটনাটা হচ্ছে এটিএল সিস্টল। এখানে আরেকটা কথা একটু বলে রাখি, হ্যাঁ, এখানে কিন্তু একটু মনের ভিতর প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা তো দেখলাম এটিএল ডায়াস্টলের ক্ষেত্রে 0.7 সেকেন্ড সময় লাগে এবং এটিএল সিস্টলে তাহলে 0.1 সেকেন্ড সময় লাগবে, এটা হচ্ছে যৌক্তিক কথা। এখানে সময়ের কেন পার্থক্য, একটা জিনিস মনে রাখো, ডায়াস্টল মানে কি, এই বেটা কিন্তু আসলে মানে শুধুমাত্র ব্লাডটা রিসিভ করতেছে, মানে শুধু ফুলতেছে, তাহলে এটা একটা প্যাসিভ প্রসেস। আর সিস্টল মানে কি, তাকে কিন্তু কন্ট্রাকশন হইতে হইতেছে, মানে তাকে কিন্তু চাপ দিতে হইতেছে, এটা কিন্তু অ্যাক্টিভ প্রসেস। তাহলে ডায়াস্টল কিন্তু এটা কিন্তু প্যাসিভ প্রসেস, এই বেটা কিন্তু শুধু খাইবে। ঠিক আছে, আর সিস্টলটা কিন্তু হইতেছে এটা কিন্তু অ্যাক্টিভ প্রসেস। এই যেহেতু অ্যাক্টিভ প্রসেস, এখানে যেহেতু এনার্জির ব্যাপার সেপার আছে, তাহলে কিন্তু এর ক্ষেত্রে সময় কম লাগবে। অ্যাক্টিভ মানে কি, খুবই অ্যাক্টিভ, তাহলে কম সময়ের মধ্যে এই কাজটা ঘটবে। আর প্যাসিভ মানে কি, এই কিন্তু বেশি সময় নেবে, মানে হচ্ছে মানে এক ধরনের বলতে পারো আইল শেয়ার মতো। ঠিক আছে, এই জিনিসটাই হলো মূলত আমাদের সময়ের পার্থক্য। যেহেতু ডায়াস্টল প্যাসিভ প্রসেস, এই জন্য এখানে সময় বেশি লাগবে। আর সিস্টল যেহেতু আমাদের অ্যাক্টিভ প্রসেস, একে যেহেতু কন্ট্রাকশন হইতে হয়, এই জন্য এখানে আমাদের সময়টা কম লাগবে, এটাই হলো মূল কাহিনী। তাহলে এখন আসো আমরা একটু এটিএল সিস্টলটা দেখবো। তাহলে এটিএল ডায়াস্টলে কি ঘটে এটা আমরা দেখলাম। বাল্বগুলা কিন্তু মনে রাখা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে, একটা শব্দ আমরা সামনে পাবো। এই যে আমরা কি বলে, স্টেথো যে আমরা কানের মধ্যে লাগায় দেখি যে শব্দ করতেছে, এই শব্দটা কিন্তু এখান থেকে আমরা পাবো, একটু পরে আমরা বলবো, হ্যাঁ। তাহলে 2 নাম্বার ঘটনাটা যেটা করবে এটা হলো এট্রিয়াল সিস্টল। তাহলে ডায়াস্টল মানে ভরা শেষ, এট্রিয়াম ভরা শেষ, এখন এখানে এট্রিয়াল সিস্টল ঘটবে। তাহলে এখানে এট্রিয়াল সিস্টল মানে কি, এট্রিয়াম এর আমাদের সংকুচন হবে, তাই না? তাহলে এই এট্রিয়াম এর সংকুচন কিন্তু দুইটা মানে একসাথেই হবে, রাইট এবং লেফট কিন্তু দুইটা একসাথেই হবে। এখন এই সিস্টলটা কে করবে, ওই যে আমি প্রথমেই বলছি যেহেতু সিস্টলটা হলো আমাদের অ্যাক্টিভ প্রসেস, তাহলে এখানে এনার্জিটা কোথেকে আসবে, সাইনোএট্রিয়াল নোড। দ্যাট মিনস আমাদের এস এ নোড থেকে যে ইলেকট্রিক সিগন্যালটা আসবে সেটা কিন্তু এখানে কাজে লাগবে। আশা করি বিষয়গুলো ধরতে পারতেছো, হ্যাঁ, কেন অ্যাক্টিভ কেন প্রেসিভ। অ্যাক্টিভ এই জন্যই এখানে সংকুচন হবে, আর এই সংকুচনের পিছনে রেসপন্সিবল এস এ নোট সিগন্যাল। ঠিক আছে, তাহলে এখানে কি ঘটবে, এখানে আমাদের মূলত ঘটবে হলো এট্রিয়ামটা আস্তে আস্তে খালি হতে থাকবে, তাহলে এট্রিয়াম কি হবে, এমটি হতে থাকবে। আচ্ছা, এখানে একটা ধারাবাহিক জিনিস মনে রাখো, যখনই এট্রিয়ামটা আসলে খালি হইতেছে তখন আমাদের কি ঘটবে, ভেন্ট্রিকলটা আস্তে আস্তে ফিল আপ হবে। দেখো দুইটা ঘটনা কিন্তু এখানে প্রায় ওভারলেপ হয়ে যাবে, হ্যাঁ। যখনই তোমার এট্রিয়ামটা আস্তে আস্তে খালি হইতেছে, তাহলে ব্লাডটা কোথায় নামতেছে,
ভেন্ট্রিকলে কিন্তু নামতেছে, তাহলে কিন্তু সেই সময় ভেন্ট্রিকলটা ডায়াস্টল অবস্থায় আছে, তখন কিন্তু ভেন্ট্রিকলটা ডায়াস্টল অবস্থায় আছে, ভেন্ট্রিকলটা কিন্তু ডায়াস্টল অবস্থা, তার মানে দুইটা কিন্তু একদম ওভারল্যাপ হয়ে যাচ্ছে, প্রায় কাছাকাছি কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখানে এট্রিয়ামটা এমটি হবে এবং কি ঘটবে, এখানে এট্রিয়াম যেহেতু এমটি হবে আর ভেন্ট্রিকল যেহেতু আস্তে আস্তে তোমার এখানে ভরতে থাকবে, তাহলে এটাকে আমরা বলবো হইতেছে ট্রাইকাসপিড, আর হলো বাইকাসপিড ভালভটা এখানে কি থাকবে, ওপেন থাকবে। আরেকটা ভালভ এখানে আছে, একটু খেয়াল করো, আমি যদি হার্টটাকে আবার ড্র করি এখানে, তাহলে এখানে ছিল ট্রাইকাসপিড, এখানে ছিল বাইকাসপিড, কিন্তু এখন যেহেতু এটা ওপেন হয়ে গেছে, ব্লাডটা যেহেতু এখানে আসতেছে, তাহলে এর কিন্তু আরেকটা যাওয়ার রাস্তা আছে, সেটা হলো কোথায়, পালমোনারি আর্টারি। এই পালমোনারি আর্টারি মাথায় আমাদের বাল্ব ছিল, মনে করে দেখো আমরা 6টা বাল্ব বলছিলাম, পালমোনারি আর্টারি মাথায় যে বাল্বটা ছিল সেই বাল্বটা আমাদের কি ছিল, পালমোনারি ভাল্ব, পিবি ভাল্ব, সেমি লুনার ভাল্ব। এবং একই সাথে কিন্তু আমাদের এই এওয়ার্টার মাথায় কিন্তু একটা ভাল্ব ছিল, এই এওয়ার্টার মাথায় কিন্তু ভাল্ব ছিল, এটা ছিল আমাদের সেমি লুনার ভাল্ব, তাহলে এওয়ার্টিক ভাল্ব, এবি ভাল্ব। ঠিক আছে, আমি কিন্তু এখানে সংক্ষেপে লিখছি জাস্ট বোঝানোর জন্য, এগুলোর কিন্তু কোনো মিনিং নাই, কোনো বইই কিন্তু নাই। তাহলে পালমোনারি ভালভ, এওয়ার্টিক ভালভ, এরা কি থাকবে, এরা কি ওপেন থাকবে না ক্লোজ থাকবে, সুন্দর কথা। তাহলে আমাদের এট্রিয়াল সিস্টুলের সময় আমাদের টিবি আর হচ্ছে বিবি এরা ওপেন হয়ে যাবে, ওপেন না হলে তো আর ব্লাডটা নিচে আসতে পারবে না, ওপেন হলো, তাহলে বাকি যেই বাল্ব দুইটা আছে তারা কি হবে, ক্লোজ থাকবে। যদি তারা ক্লোজ না থাকতো তাহলে কি হতো, একই ঘটনা ঘটতো, ভেন্ট্রিকলে রক্ত আসতেছে আর চলে যাচ্ছে, তাহলে এখানে তো আমাদের সংকুচন প্রশ্নের কোনো প্রশ্নই আসে না। তাহলে সি নাম্বার কথা এখানে আমরা বলতে পারবো যে সেমি লুনার ভালভ যেগুলো আছে, সেমি লুনার ভালভ মানে দুইটা মেইনলি, হ্যাঁ, এটা কিন্তু ক্লোজ থাকবে। কি কি, একটা হলো পালমোনারি, আরেকটা হলো তোমার অ্যাওয়ার্টিক, এই দুইটা ভালভ কিন্তু ক্লোজ থাকবে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি, হ্যাঁ। তাহলে এখন আমাদের এই জায়গাগুলা ঘটবে, এখন এই জায়গায় একটা সুন্দর জিনিস আছে, সেটা হলো দেখো একদিকে কিন্তু আমাদের ভরতেছে, যতক্ষণে এট্রিয়াল সিস্টুল হবে ততক্ষণে কিন্তু আমাদের ভেন্ট্রিকুলার কি হয়ে যাবে, মানে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমাদের ভেন্ট্রিকুলার সিস্টুলটা আবার শুরু হয়ে যাবে। কারণ একদিকে কিন্তু আমাদের মানে এট্রিয়ামটা খালি হইতেছে, আরেকদিকে কি হইতেছে, আমাদের ভেন্ট্রিকলটা ভরে যাচ্ছে, তাহলে এটা কিন্তু ওভারলেপ হয়ে যাচ্ছে। তাহলে এরপরের ঘটনাটাই আমাদের যেটা করবে সেটা কিন্তু ভেন্ট্রিকুলার সিস্টুল। এখানে কিন্তু প্যাচ লাগায় না, আমি আবার বলতেছি একটু খেয়াল করো, যখনই এট্রিয়ালটা সিস্টুল হইতেছে তখনই কিন্তু ভেন্ট্রিকলটা আমাদের কি হয়ে যাচ্ছে, ভরে যাচ্ছে। তাহলে ভেন্ট্রিকল ভরতে কিন্তু একটু সময় লাগবে, কারণ হচ্ছে ভেন্ট্রিকল ভরাটা হলো আমাদের কি পেসিভ প্রসেস, ডায়াস্টল যেহেতু হচ্ছে এটা কিন্তু একটু সময় লাগবে। তাহলে মুহূর্তের মধ্যে আমাদের কি ঘটবে, তখন কিন্তু আমাদের ভেন্ট্রিকুলার সিস্টোলা শুরু হয়ে যাবে। তাহলে এরপরে ধাপটা কিন্তু হইতেছে আমাদের ভেন্ট্রিকুলার সিস্টোল। তার মানে ধারাবাহিকভাবে এভাবে মনে রাখতে পারো যে সিস্টোল দুইটা মাঝখানে থাকবে আর ডায়াস্টল দুটা দুই পাশে থাকবে। তাহলে এরপরে যেটা ঘটবে সেটা হলো ভেন্ট্রিকুলার সিস্টোল। ঠিক আছে, ডায়াস্টল কিন্তু আমাদের হইতেই আছে, ওইটা কিন্তু একটু লেংথি প্রসেস। এখন বলতে পারো স্যার কেন লেংথি প্রসেস, কারণটা হলো তুমি একটু ফিগারে খেয়াল করে দেখবা যে আমাদের এট্রিয়াম আর ভেন্ট্রিকল, এট্রিয়ামের সাইজটা কিন্তু অনেক ছোট, আর ভেন্ট্রিকলের সাইজ কিন্তু একটু তুলনামূলকভাবে বড়। একটু হার্টের ক্ষেত্রে তাকায় দেখো, উপরে যে এট্রিয়াম এর সাইজ কিন্তু ভেন্ট্রিকলের তুলনায় একটু ছোট, বাট ভেন্ট্রিকলটা একটু বড়, তাহলে কিন্তু ভেন্ট্রিকলটা লোড নিতে একটু কিন্তু সময় লাগবে। তার আগেই কিন্তু আমাদের সিস্টোল আসলে শুরু হয়ে যাবে ভেন্ট্রিকলের, এটা কিন্তু একটু মনে রাখতে হবে, কারণ এটা ধারাবাহিক যেহেতু প্রসেস। আচ্ছা, তাহলে এখানে সময় কতটুকু লাগলো, এখানে সময় লাগলো 0.1 সেকেন্ড, আর যে ধারাবাহিক ঘটনাটা ঘটলো এগুলো কিন্তু আমরা এখানে বলে ফেলছি। এখন ভেন্ট্রিকুলার সিস্টোলের ক্ষেত্রে কি ঘটবে দেখো, এখানে একটু টাইম ডিস্ট্রিবিউশনটা মনে রাখো, ভেন্ট্রিকুলার সিস্টোল আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। ভেন্ট্রিকুলার সিস্টোলের ক্ষেত্রে সময় লাগবে 0.3 সেকেন্ড, আর বাকি 0.5 সেকেন্ড সময় লাগবে যেহেতু ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, যেহেতু পেসিভ প্রসেস অবশ্যই সিস্টোলের চেয়ে বেশি একটু সময় লাগবে, এটাই হলো মূল কথা। এখন এইখানে কি ঘটবে, ভেন্ট্রিকুলার যেহেতু সিস্টোল ঘটবে, দেখো এই যে হার্টের ক্ষেত্রে একটু খেয়াল করো, ভেন্ট্রিকল এখন কি করবে, চাপ দিবে, সিস্টোল মানে কি চাপ দেওয়া, ডায়াস্টোল মানে কি ফুলে যাওয়া। এখন যেহেতু ভেন্ট্রিকল চাপ দিবে, তাহলে চাপ দিয়ে ব্লাডটা কোথায় যাবে, রাইট ভেন্ট্রিকল থেকে, আমরা যেহেতু সার্কুলেশন করে ফেলছি এখন কিন্তু সহজেই ধরতে পারবো, রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের ব্লাডটা কোথায় যাবে, পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে যাবে, চাপ দেওয়ার সাথে সাথে উপরে চলে যাবে। আর লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের চলে যাবে কোথায়, অ্যাওর্টার মাধ্যমে পুরো সিস্টেমিক সার্কুলেশন হয়ে পুরো বডিতে চলে যাবে। এখন কথা হলো তাহলে এখানে কোন ভালভগুলো খোলা থাকবে, কোন ভালভগুলো ওপেন থাকবে, একটু কিন্তু লজিক্যালি আছে, আমি কিন্তু ভালভগুলো খোলা বন্ধ হওয়ার একটা কারণ আছে এখানে। দেখবা অনেক হার্টের রোগীর প্রেসক্রিপশনে লেখা এমআর, এমআর মানে মাইটাল রিগার্জিটেশন, মানে রক্তগুলো উল্টা দিকে প্রবাহিত হইতেছে, এগুলোর কারণ কিন্তু এটাই। এই বাল্বগুলোর কাহিনী কিন্তু এখানে বুঝতে হবে, বাকিগুলো কিন্তু সহজেই বুঝতেছে যে এটিএল সিস্টল মানে এটিএল খালি হইতেছে, এটিএল ডায়াস্টল মানে এটিএল বলতে, এইগুলোর ভিতরে কোনো ঝামেলা কিন্তু নাই। কিন্তু ঝামেলা হইতেছে এই বাল্বগুলো ওপেন কখন হবে, ক্লোজ কখন হবে। তাহলে এখন লজিক্যালি কি বলতেছে, এখন দেখো ভেন্ট্রিকুলার সিস্টল মানে কি, ভেন্ট্রিকল খালি হবে, তাহলে এক নাম্বার এখানে আমরা বলতে পারি যে এখানে ভেন্ট্রিকলটা ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে, ওইদিকে ভরতেছে আর এইদিকে খালি হইতেছে, দেখো কত ধারাবাহিক ঘটনা।
তাহলে ভেন্ট্রিকল এখানে কিন্তু এমটি হওয়া শুরু হয়ে যাবে সাথে সাথেই। 2 নাম্বার ঘটনা, এখানে তাহলে কোন ভাল্ব বন্ধ থাকবে, কোন ভাল্ব খালি থাকবে একটু খেয়াল করো। তাহলে আমাদের সেমি লোনার ভাল্ব যেগুলো আছে এগুলো কিন্তু খুলে যাবে। তাহলে সেমি লোনার ভাল্ব এখানে 2টা ভাল্ব আমি বুঝাইতেছি মূলত। সেমি লোনার ভাল্ব যেহেতু 4টা, এখানে 2টা সেমি লোনার ভাল্ব কিন্তু এখানে কি হবে, ওপেন হয়ে যাবে। ওপেন না হলে তোমার কিন্তু যে কন্ট্রাকশন হয়েছে, তাহলে ব্লাডটা যাবে কোথায়? ভেন্ট্রিকল থেকে তো আমাদের চলে যাইতে হবে লাংসে, আর এই ভেন্ট্রিকল থেকে চলে যাইতে হবে আমাদের পুরো সিস্টেমে। এখন কথা হইতেছে এই ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভাল্বের অবস্থা কি হবে। এক কথায় মনে রাখো, যদি ট্রাইকাসপিড বাইকাসপিড ভাল্ব খোলা থাকতো তাহলে কি ঘটনা ঘটতো, যখন ভেন্ট্রিকল চাপ দিত খোলা থাকলে কিন্তু ব্লাডটা আবার উপরের দিকে উঠতো, ব্লাড কিন্তু আবার উপরের দিকে উঠে যাইতো। তার মানে ভেন্ট্রিকল থেকে কিন্তু এওয়াটাতে চলে যাইতো, যেটাকে আমরা বলতেছি রিগারজিটেশন। এটাই আমি একটু আগে বললাম যে মাইটাল রিগারজিটেশন। তার মানে মাইটাল ভাল্ব যদি কখনো কারো নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ভেন্ট্রিকল চাপ দেওয়ার সাথে সাথে এওয়াটার পাশাপাশি কিন্তু তোমার এই যে লেফট এটিএমে ব্লাড উঠে যাবে, একটা দুর্ঘটনা ঘটবে না? তাহলে এখন কে খোলা থাকবে? এখন খোলা থাকবে হলো তোমার সেমি লোনার বাল্বগুলো, আর বন্ধ থাকবে হলো ট্রাইকাসপিড বাইকাসপিড বাল্বগুলো। একটু সেন্স দিয়ে চিন্তা করবা, হ্যাঁ। সার্কুলেশনটা প্রথমে মাথায় ঢুকাবা। তোমাদের বই দেখবা সার্কুলেশন কিন্তু পরে দেওয়া, কার্ডিয়াক সাইকেলটা কিন্তু আগে দেওয়া, কিন্তু আমি কি করলাম, সার্কুলেশনটা কিন্তু আগে বলছি বোঝানোর জন্য জাস্ট। তাহলে এখন যেহেতু ভেন্ট্রিকল চাপ দিবে, ভেন্ট্রিকল চাপ দেওয়ার সাথে সাথে ব্লাড চলে যাবে লাংসে আর ওদের সিস্টেমে, তাহলে এখানে বন্ধ থাকবে ট্রাইকাসপিড বাইকাসপিড আর ওপেন থাকবে সেমিলোনার ভাল্বগুলো। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি কেন বন্ধ থাকতে হয়। আল্লাহ তাআলা কিন্তু অনেক সুন্দর একটা সিস্টেম দিয়েছে, যদি বন্ধ না থাকে তাহলে কিন্তু রিগারজিটেশন ঘটবে, মানে ব্লাডটা উল্টা দিকে যাবে। আমরা জানি ভেন্ট্রিকলের চাপ কিন্তু এটিএম এর তুলনায় অনেক বেশি থাকে, তাই না? কারণ পুরা বডিতে যেহেতু আমাদের ব্লাড পাঠাইতে হয়। তাহলে সেমি লোনার ভাল্ব আর এখানে টিবি মানে ট্রাইকাসপিড ভাল্ব, আর হচ্ছে বিভি মানে বাইকাসপিড ভাল্ব, এরা কিন্তু ক্লোজ থাকবে। ঠিক আছে, এটাই আমাদের মূল বিষয়। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টুল শেষ, আর ওইদিকে কিন্তু আমাদের ডায়াস্টুল এখনো হইতেই আছে, ওই কিন্তু বেটা 0.5 সেকেন্ড সময় নেবে। তাহলে এই সময় নিচ্ছে 0.3 সেকেন্ড। এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হলো ভেন্ট্রিকুলার ডায়াস্টুল, ওই বেটা কিন্তু এখনো হইতেই আছে, হ্যাঁ। তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টুল, তাহলে এর ক্ষেত্রে সময় কত লাগবে এটা আশা করি বুঝতে পারছো। 0.5 সেকেন্ড, ওইটা হলো 0.3 সেকেন্ড, 0.5 সেকেন্ড। এমসিকিউর জন্য ভেরি ভেরি 100টা স্টার মার্ক দিয়ে রাখো যে এই সময়গুলো সাধারণত আসে। ঠিক আছে, আরও অনেক সময় কিন্তু ভাগ আছে, ওই যে 0.5 সেকেন্ডের আরও ভাগ করছে, 0.3 সেকেন্ডের ভাগ করছে, চাইলে দেখতে পারো, সমস্যা নাই। তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টুলের সময় কি হবে দেখো, ভেন্ট্রিকুলার ডায়াস্টুলের সময় আসলে আমাদের কি হবে, ভেন্ট্রিকুলের ভিতরে চাপটা কমতে থাকবে। কারণ হইতেছে এখানে কি ফুলতেছে, আরো আস্তে আস্তে ফুলতেছে, তাই না? এই এই সময় কিন্তু ওই যে সেমিলোনার বাল্ব যেগুলো আছে এগুলো কিন্তু বন্ধ থাকবে, যেহেতু ডায়াস্টল হইতেছে তাহলে কিন্তু এরা মানে বন্ধ থাকবে। তাহলে এখানে ঘটনা আমরা আর কিছু লিখবো না, এখানে সেমিলোনার ভাল্বগুলো ক্লোজ থাকবে, সেমিলোনার ভাল্ব এখানে কিন্তু ক্লোজ থাকবে। তাহলে যেহেতু ডায়াস্টল হইতেছে, ভেন্ট্রিকল যেহেতু ব্লাড দ্বারা পরিপূর্ণ হইতেছে, তাহলে এখানে টিবি আর হইতেছে বিবি, ঠিক আছে, এরা কি থাকবে, এরা কিন্তু ওপেন থাকবে। তাহলে কোন জায়গায় ওপেন কোন জায়গায় ক্লোজ এটা আশা করি বুঝতে পারছো। একটা হার্ট নিয়ে চিন্তা করবা, যে আমাদের উপরে থাকে এট্রিয়াম, নিচে থাকে ভেন্ট্রিকল। তাহলে এট্রিয়ামের যদি সিস্টুল হয় তাহলে কিন্তু আমাদের ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভটা খুলে যাইতে হবে, না খুললে সিস্টুল হলে ব্লাডটা যাবে কোথায়, এটা হলো মূল কথা। আর যদি এট্রিয়ামের ডায়াস্টুল হয় মানে ব্লাড দিয়ে ভরতেছে, তাহলে ভরা লাগলে তো কোনো ছিদ্র রাখা যাবে না, তাহলে ছিদ্রগুলো বন্ধ থাকতে হবে, মানে বাইকাসপিড আর ট্রাইকাসপিড ভালভগুলো সেই সময় বন্ধ থাকবে। অনুরূপভাবে তুমি যখন আসবা ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকলের ক্ষেত্রে তোমার এখানে ট্রাইকাসপিড ভালভ আছে, আবার সেমিলুনার ভালভও আছে। যখন ভেন্ট্রিকল তোমার ডায়াস্টল হবে তখন কিন্তু তোমার ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভালভগুলো খোলা থাকবে, কারণ হচ্ছে উপর থেকে ব্লাডটা তো নিচে নামতে হবে, হার্টের নিচে আসতে হবে, আর সেমিলুনার ভালভগুলো ক্লোজ থাকবে, এটা হলো মূল বিষয়। আবার যখন তোমার ভেন্ট্রিকলটা মানে সিস্টুল করবে, তখন কিন্তু তোমার সিস্টুল করা মানে কি, ব্লাডটা ভেন্ট্রিকল থেকে বের হতে হবে, তাহলে ভেন্ট্রিকল থেকে ব্লাড কোথায় যাবে, লাংসে যাবে, আর সিস্টেমের মাধ্যমে পুরো বডিতে যাবে। তখন কিন্তু সেমিলুনার ভালভগুলো তোমার কি থাকবে, ওপেন থাকবে, আর ট্রাইকাসপিড বাইকাসপিড ভালভগুলো কিন্তু ক্লোজ থাকবে। যদি ট্রাইকাসপিড বাইকাসপিড ভালভগুলো ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় যদি ক্লোজ থাকতো, সরি ওপেন থাকতো, তাহলে কি করতো, তোমার কিন্তু ব্লাডগুলো উল্টা দিকে ফ্লো হতো, ভেন্ট্রিকল থেকে কিন্তু উপরের দিকে যেত। কারণ ভেন্ট্রিকলের প্রেশার কিন্তু অনেক বেশি, বিশেষ করে লেফট ভেন্ট্রিকলের প্রেশার কিন্তু অনেক বেশি, কারণ সে পুরো বডিতে ব্লাড সার্কুলেশন করে। তখন কিন্তু তোমার ওই যে মাইটাল ভালভ এটা কিন্তু মানে রিগারজিটেট করতো, মানে ব্লাডটা উপর থেকে না এসে তখন কিন্তু নিচ থেকে আরো উপর দিকে উঠতো। এই সমস্যা সমাধানের জন্যই আল্লাহ তাআলা কিন্তু এই সিস্টেমগুলো দিয়ে রাখছে। আসলে ভাই মানুষ কিন্তু চিন্তা করে শেষ করতে পারবে না যে আল্লাহ তাআলা কেন দিছে, এগুলা কেন দিছে, হ্যাঁ। খুবই কিন্তু মারাত্মক লেভেলের কথা। এখন আসো এগুলা কি একটু মনে রাখবা কিভাবে, একটু সময়গুলো একটু মনে রাখার ব্যাপার আছে কিন্তু, হ্যাঁ। দেখো এটাকে মনে রাখবে এই সংখ্যা দ্বারা 5371। ভেন্ট্রিকুলার কাহিনীটা প্রথম মনে রাখবা, সিস্টুলার কাহিনীটা, এট্রিয়ামের কাহিনীটা একটু মনে রাখবা, পরে মনে রাখবা।
তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টোল বিডি, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল, এট্রিয়ামের ডায়াস্টোল, আর হচ্ছে এট্রিয়ামের সিস্টোল। এটা সময় মনে থাকার জন্য জাস্ট 5371, ঠিক আছে। বড় সংখ্যা যেটা এটার সময় ডায়াস্টোল এটাই মনে রাখতে পারে, আর কিচ্ছু দরকার নাই, বড় সংখ্যা। তাহলে এই দুইটা তো হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার জন্য, এই দুইটা হলো আমাদের সিস্টোলের জন্য। তাহলে সিস্টোলের জন্য আমাদের সময় কম লাগবে আর ডায়াস্টোলের জন্য সময় বেশি লাগবে। কেন কম বেশি সেটাও আমি বলছি, কারণ হলো একটা অ্যাক্টিভ প্রসেস আর একটা হলো প্যাসিভ প্রসেস। অ্যাক্টিভ প্রসেসের ক্ষেত্রে পার্টিসিপেট করবে এস এ নোড থেকে যে সিগন্যালটা আসবে সেটা, আর প্যাসিভ প্রসেসের ক্ষেত্রে তো কোনো শক্তি মুক্তির কোনো কিছু দরকার নাই। এই হলো মূল বিষয়। এখন আসো, এই যে বাল্বগুলো বন্ধ হলো ক্লোজ হলো না, এগুলোর সাথে একটু শব্দের সম্পর্ক আছে, এটা একটু জানতে হবে। হ্যাঁ, একটু খেয়াল করো। যখন এখানে কিন্তু আমাদের ধারাবাহিকভাবে দুই প্রকার ভালভই কিন্তু ক্লোজ আর ওপেন হইতেছে। রায়ান শুনতেছ? এই শব্দটা একটু জানতে হবে। হ্যাঁ, লাভ ডাব শব্দটা একটু জানতে হবে। শুনতেছ? শোনো ভাই। আচ্ছা দেখো, তাহলে এখানে কিন্তু আমাদের ধারাবাহিকভাবে দুইটা ভালভই একবার ক্লোজ হইতেছে একবার ওপেন হইতেছে। যখন তোমার যখন তোমার টিবি আর বিবি মানে বাইকাস্পিড আর হলো ট্রাইকাস্পিড ভালভ যখন তোমার বন্ধ হবে ক্লোজ হবে, একটা বিশাল শব্দ হবে, যেই শব্দটাকে আমরা বলি লাভ। স্টেথোস্কোপ নিয়ে কানে দিলে দেখবা এরকম ডক 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 শব্দ করতেছে, এগুলা লাভ ডাব লাভ ডাব লাভ ডাব এরকম শব্দ করে, ঠিক আছে। যখন ট্রাইকাস্পিড বাইকাস্পিড বাল্ব এরা যখন ক্লোজ হবে, ধুম করে একটা শব্দ হবে। মানে ঘরের দরজা তুমি যখন বন্ধ করবা, দুইটা পাল্লা যদি একটা পাল্লা থাকে তাহলে তো এটা আসলে মানে বোঝা খুবই কঠিন। দুইটা পাল্লা যদি থাকে একটা ঘরের দরজার, এটা একটা পাল্লা, এই পাশে একটা পাল্লা, দুইটা পাল্লা তুমি যখন লাগাবে একটা সিটকানি দিয়ে, তখন কিন্তু একটা শব্দ হবে। তার মানে বাইকাস্পিড ট্রাইকাস্পিড বাল্ব যখন বন্ধ হবে তখন কিন্তু একটা শব্দ হবে, কিন্তু দরজা খোলার সময় কিন্তু এই শব্দটা হয় না, তাই না? তাহলে বাইকাস্পিড আর ট্রাইকাস্পিড বাল্ব যখন ক্লোজ হবে তখন একটা শব্দ হবে, যেই শব্দটাকে আমরা লাভ 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 এরকম শুনতে থাকবো, লাভ ডাব লাভ লাভ এরকম কিন্তু ক্রনিক্যালি শুনতেই থাকবো। আবার তোমার যখন সেমি লোনার বাল্বগুলো ক্লোজ হবে, সেমি লোনার বাল্ব যখন ক্লোজ হবে তখন আমরা যেই শব্দটা পাবো সেটা হলো ডাব শব্দ, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। স্টেথোস্কোপ যদি থাকে বা কখনো কোথাও পাও, তোমার নিজের হার্টের উপরে একবার ধরে দেখো। এই যে আমার কাছে আছে, হ্যাঁ আমার সামনেই আছে। এই যে এটা ঠিক আছে। এটা হার্টের উপর বসায়া লেফট চেস্টের, সরি লেফট নিপলের একটু নিচেই বসায়া এই দুইটা যদি কানে দাও, তাহলে ধারাবাহিকভাবে দেখবা এই শব্দগুলো আসতেছে, লাভ ডাব লাভ ডাব। অথবা এক কাজ করতে পারো, দেখবা ইউটিউবে অনেক ভিডিও আছে, 1-2 মিনিটের অনেক ভিডিও আছে যে লাভ ডাব শব্দ কীরকম বা হার্ট সাউন্ড কীরকম হয়, একটু চাইলে দেখতে পারো। হ্যাঁ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে সাইকেল যেটা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।